শুনে রাখ আদ্রিয়ান মির্জা, এই মুহূর্ত থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। তোর মতো বদরাগী অবাধ্য ছেলেকে পরিবারের সদস্য বলে মানি না। আজ থেকে তুই এই বাড়ির জন্য মৃত। মিস্টার রাজান মির্জা, আপনার রক্ত আমার শরীরে বইছে, তাই আপনার জেদ যদি থাকতে পারে, আমারও আছে। আজ থেকে এই মির্জা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক শেষ। আমি আমার পরিচয় নিজেই তৈরি করব। যত কষ্টই হোক, জীবনে কোনোদিন আপনার কাছে সাহায্যের জন্য হাত পাতব না। তাতে আপনার মির্জার ট্যাগটাও ফেলে দিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য আর দাঁড়ালাম না। শেষবারের মতো চারদিকে তাকিয়ে নীরবে বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাত তখন গভীর, খালি পায়ে হাঁটছি। শহরের রাস্তায় যাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই যেন মোবাইলের পর্দায় দেখা সেই খবরের সঙ্গে আমার মুখ মিলিয়ে দেখছে। কেউ ফিসফিস করছে, কেউ চাপা হাসছে, কেউ আবার আঙ্গুল তুলে দেখিয়ে বলছে। হাজার হাজার মানুষের কোলাহলে মুখরিত বিশাল রাজকীয় বিয়ের আসর। ঝাড়বাতির ঝলমলে আলোয় আলোকিত পুরো প্রাসাদ। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, প্রভাবশালী রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা, বিদেশি অতিথি সবার উপস্থিতিতে যেন এক রাজকীয় উৎসবের আয়োজন। আর সেই আয়োজনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে একটাই নাম, আমি আদ্রিয়ান মির্জা। বাংলাদেশের ব্যবসায়িক জগতের এমন এক কিংবদন্তি, যার নাম শুনলে বড় বড় শিল্পপতিরা হিসাব করে কথা বলে। ক্ষমতাবান রাজনীতিবিদরাও আমাকে অবহেলা করার সাহস পায় না। আমি শুধু একজন মানুষ না, যেন একটি ব্র্যান্ড। কিন্তু অদ্ভুত বিষয় হলো, আমার ছবি কখনো সংবাদপত্রের প্রথম পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় খুব একটা দেখা যায়নি। তবু আমার নামটাই যথেষ্ট ছিল মানুষের মনে ভয়ের ঝড় তোলার জন্য। তবে আমার পরিচয়ের সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল আমার রাগ। ব্যবসায়িক মহলে একটা কথা প্রায় কিংবদন্তির মতোই প্রচলিত। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের তালিকা যদি কখনো তৈরি হয়, তাহলে আদ্রিয়ান মির্জার রাগ থাকবে প্রথম সারিতে। কারণ সেই রাগের সামনে দাঁড়ানোর সাহস খুব কম মানুষেরই ছিল। আর আজ আমারই জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আজ আমার বিয়ে। যে মেয়েটিকে আমি বছরের পর বছর ভালোবেসেছি, আর সেই রাহি আমার স্ত্রী হয়ে নতুন জীবনে পা রাখবে। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ভাগ্য যেন অনেক নিষ্ঠুর নাটকের চিত্রনাট্য লিখে রেখেছিল। হঠাৎ করে বিয়ের আসরে ছড়িয়ে পড়ল একটি খবর। প্রথমে ফিসফাস, তারপর গুঞ্জন, আর পরের মুহূর্তেই সেই গুঞ্জন দাবানলের মতো পুরো অনুষ্ঠানে ছড়িয়ে পড়ল। মনে নেই রাহি পালিয়ে গেছে? একটিমাত্র বাক্য যেন মুহূর্তের মধ্যেই আমার সমস্ত সম্মান মাটিতে মিশিয়ে দিল। বিশাল হলরুমে উপস্থিত আরও মানুষ বিস্ময় একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর কেউ মুখ চেপে হাসলো, কেউ চোখাচোখি করে বিদ্রুপ করলো, আবার কেউ নিচু স্বরে কটাক্ষ ছুড়ে দিল। সেই হাসির শব্দগুলো যেন ধারালো ছুরির মতো বারবার আঘাত করতে লাগলো আমার হৃদয়ে, আমার সম্মানে। ঠিক তখনই দৌড়ে এলো আমার ছোট বোন মাহি। তার নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। ভাইয়া, এই চিঠিটার একটা পেনড্রাইভ পাওয়া গেছে। আমি কোনো কথা বললাম না, শুধু ধীরে ধীরে চিঠিটা হাতে তুলে নিলাম। আমার আঙ্গুলগুলো এতটাই শক্ত হয়েছিল যে কাগজটা প্রায় ভাঁজ হয়ে যাচ্ছিল। চিঠিটা খুলতেই ভেসে উঠল রাহির কণ্ঠে কয়েকটি লাইন। মিস্টার আদ্রিয়ান মির্জা, তোমাকে চিঠি লেখার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কেন আমি পালিয়ে গেলাম সেটা শুধু তুমি নয়, আজ বিয়ের আসরে উপস্থিত সবাই জানুক। তুমি তো নিজেকে খুব সাহসী ভাবো, তাহলে এই পেন ড্রাইভটা বিয়ের হলের বড় স্ক্রিনে চালিয়ে দেখো, সব উত্তর পেয়ে যাবে। চারপাশ নিস্তব্ধ, একটা নিঃশ্বাস পড়ার শব্দও যেন শোনা যাচ্ছে। আমি ধীরে ধীরে পেনড্রাইভটা স্ক্রিনে লাগানোর নির্দেশ দিলাম। মুহূর্তের মধ্যে বিশাল এলইডি স্ক্রিনে ভেসে উঠল রাহির মুখ, তার ঠোঁটে বিদ্রুপের হাসি, চোখে অবজ্ঞা। তারপর সে হেসে উঠল। মিস্টার আদ্রিয়ান মির্জা, এতক্ষণে নিশ্চয়ই রাগে ফেটে পড়েছো। আমাকে সামনে পেলে হয়তো মেরেই ফেলতে, তাই না? স্ক্রিনের সামনে দাঁড়িয়েই আমার দু মুঠো শক্ত হয়ে গেল। হাতের শিরাগুলো ফুলে উঠেছে, চোয়াল শক্ত, রাগে আমার পুরো শরীর কাঁপছে। রাহি আবার বলল, ভাবছো এত বছরের ভালোবাসা হঠাৎ শেষ হয়ে গেল কেন? সে এক মুহূর্ত থেমে তার ছেলের হাসি দিল। তোমার মতো বদরাগী মানুষের সঙ্গে প্রেম করা যায়, কিন্তু সংসার করা যায় না। প্রতিদিন আতঙ্কে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো। তারপর আরো নির্মম কণ্ঠে বলল, আমি আমার সত্যিকারের ভালোবাসার মানুষ আহানের হাত ধরে লন্ডনে চলে যাচ্ছি। এই ভিডিও যখন দেখবে তখন আমি অনেক দূরে, আমাকে খুঁজে কোনো লাভ হবে না। গুড বাই মিস্টার আদ্রিয়ান মির্জা। শেষে ঠোঁটে বিজয়ের হাসি ফুটিয়ে বলল। ভিডিওটা শেষ হয়ে গেল, স্ক্রিন অন্ধকার হয়ে গেল, কিন্তু আমার পৃথিবী যেন তারও আগে অন্ধকারে ডুবে গেছে। চারপাশে আবার শুরু হলো ফিসফাস। দেখছো, শুধু টাকা থাকলেই হয় না, মানুষের মন জিততে হয়।
এমন রাগী মানুষকে কে বিয়ে করবে? ও মানুষ না, একটা চলন্ত আগ্নেয়গিরি। মেয়েটা ঠিক কাজই করেছে। প্রতিটি বাক্য যেন আগুনে জ্বরে পড়ছিল আমার বুকের ভেতর। আমি ধীরে ধীরে মাথা তুললাম। আমার চোখ দুটো তখন রক্তের মতো লাল। চোখে আর কোনো কষ্ট নেই, কোনো কান্না নেই, শুধু এক অদ্ভুত ভয়ঙ্কর নীরবতা। সেই নীরবতায় জানিয়ে দিচ্ছিল, আজ শুধু একটি বিয়ে ভাঙিনি, আজ জন্ম নিয়েছে এমন এক ঝড়, যার আগুনে অনেক মানুষের জীবন চিরতরে বদলে যেতে পারে। আমার কানে একের পর এক বিদ্রুপের তীর এসে বিচ্ছিল। একজন মধ্যবয়স্ক লোক ঠোঁট বাঁকিয়ে বলল, মেয়েটা একদম ঠিকই করেছে। প্রতিদিন এমন আতঙ্কের মধ্যে বেঁচে থাকার চেয়ে মরার শান্তি আছে। আদ্রিয়ান মির্জার রাগ তো ক্ষুধার্ত বাঘের চেয়েও ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে আরেকজন ভদ্রমহিলা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হলেই কি হয়? একটা মেয়ের মনই তো জয় করতে পারলো না। হয়তো মেয়েটা তার রাগের কাছে হার মেনে পালিয়ে গেছে। আরেকজন নিচু স্বরে হেসে উঠল, টাকা দিয়ে সাম্রাজ্য কেনা যায়, কিন্তু একটা মানুষের ভালোবাসা কেনা যায় না। কথাগুলো বাতাসে ভেসে আসছিল। প্রতিটি শব্দ যেন উত্তপ্ত সীসার মতো গলে গলে ঢুকে যাচ্ছিল আমার বুকে। যে মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় দেশের নামকরা ব্যবসায়ীদেরও কণ্ঠ শুকিয়ে যেত, যার দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত অনেকের ছিল না, আজ ঠিক আমার সামনে দাঁড়িয়ে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, বিদ্রুপ করছে, কটাক্ষ করছে। আমার জীবনের সবচেয়ে বড় অপমানের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ। হঠাৎই চুপ! এমন একটি বিকট গর্জনে কেঁপে উঠল পুরো বিয়ের আসর। সেটা কোনো মানুষের চিৎকার ছিল না, মনে হচ্ছিল বহুদিনের ক্ষুধার্ত কোনো রয়্যাল বেঙ্গল টাইগার তার শিকার হারিয়ে হিংস্র গর্জন ছেড়ে দিয়েছে। ঝাড়বাতিগুলো পর্যন্ত কেঁপে উঠল। অনেক অতিথির হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে গেল। কারো মুখ শুকিয়ে কাঠ, কারো বুক কেঁপে উঠল আতঙ্কে। অনেকে অজান্তে 2-3 কদম পিছিয়ে গেল। সবার মনে একটাই প্রশ্ন, আজকে আদ্রিয়ান মির্জা রক্ত ঝরাবে? কিন্তু আমার মাথায় তখন আর কোনো চিন্তা কাজ করছিল না। রাহি, যে মেয়েটা একসময় আমাকে এক নজর দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, যে মেয়েটা আমার অসংখ্য রাগ, অপমান, এমনকি চর থাপ্পড় মুখ বুজে সহ্য করেছে, যে কখন আমার হাত ছেড়ে যায়নি, সেই রাহি আজ সবার সামনে আমাকে এভাবে অপমান করলো। কেন? এটাই কি তার প্রতিশোধ, নাকি এতদিন ধরে জমে থাকা সমস্ত অভিমানের বিস্ফোরণ? হঠাৎ আমি রক্তলাল চোখে চারদিকে তাকিয়ে বলতে শুরু করলাম, এই বিয়ে হবে, আজই হবে, আর এই মুহূর্তেই হবে। আমার কথায় চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। এবার সামনে গেলেন আমার বাবা, আজান মির্জা। চোখে মুখে তার রাগ, অপমান আর অসহায়তার ছাপ। তিনি আমার সামনে দাঁড়িয়ে বললেন, তোর মাথা ঠিক আছে আদ্রিয়ান? এমনিতেই মেয়েটা আমাদের সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তুই কেমন মেয়েকে ভালোবেসেছিলি? যেসব মানুষ এতদিন তোর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পেত না, আজ তারাই তোর সামনে দাঁড়িয়ে হাসছে। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আমি কোনো জবাব দিলাম না। কয়েক সেকেন্ড নীরব থেকে বললাম, বাবা, চাচার মেয়ে অথয় আমাকে ভালোবাসে। কয়েকবার নিজের মুখে বলেছে, অথয় আমাকে কয়েকবার প্রপোজও করেছে। যদি রাহি আমাকে ছেড়ে যেতে পারে, তাহলে আজ আমি অথয়কেই বিয়ে করব। এই বিয়ে ভাঙবে না। কথাটা শুনেই বাবা বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালেন নিজের ছোট ভাই রায়হান মির্জার মেয়ের দিকে, অথয়ের দিকে। পরিবারের সম্মান রক্ষার শেষ আশাটুকু নিয়ে তিনি তার ভাইয়ের সামনে দাঁড়ালেন। ভারী গলায় বললেন, রায়হান, আদ্রিয়ান যেটা বলেছে সেটা কি সত্যি? তোর মেয়ে যদি রাজি থাকে তাহলে আজই ওদের বিয়ে দিয়ে দেই, অন্তত পরিবারের সম্মানটা বাঁচুক। কিন্তু কথাটা শেষ হওয়ার আগে বজ্রপাতের মতো চিৎকার করে উঠল অথই। না। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে পুরো হলরুম আবার স্তব্ধ হয়ে গেল। অথই সোজা বাবার দিকে তাকিয়ে বলল, বড় বাবা, আপনি যদি বলেন আমি এই মুহূর্তে একজন সাধারণ কর্মচারীকে বিয়ে করব, অথবা এই বাড়ির দারোয়ানকে বিয়ে করব, কিন্তু আপনার ছেলেকে বিয়ে করার কথা বললে আমি তার আগে নিজের জীবন শেষ করে দেব। মুহূর্তের মধ্যে যেন সময় থেমে গেল। বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মনে হচ্ছিল কেউ সবার সামনে তাকে চর মেরে বসেছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলছে। চারপাশে উপস্থিত অতিথিদের চোখ বিস্ফোরিত। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর পুরো হলরুমে ছড়িয়ে পড়লো চাপা হাসি। সেই হাসি ধীরে ধীরে অট্টহাসিতে রূপ নিল। কেউ মুখ চেপে হাসছে, কেউ মোবাইল বের করে ভিডিও করতে চাইছে, কেউ আবার বন্ধুদের কানে কানে বলছে, একজন তো পালিয়েছে, এবার নিজের চাচাতো বোনও না করে দিল। এত বড় ব্যবসায়ী অথচ একটা মেয়েও বিয়ে করতে রাজি না। টাকার পাহাড় বানিয়েছে, কিন্তু একটা হৃদয় জয় করতে পারেনি। অথই এবার আরেক ধাপ এগিয়ে এলো। তার চোখে কোনো ভয় নেই। সে স্পষ্ট কণ্ঠে বলল, বড় বাবা, আপনার ছেলে স্বাভাবিক মানুষ নয়, সে একজন সাইকোর মতো।
তার সঙ্গে প্রেম করে মানুষকে দেখানো যায়। কারণ সব মেয়েই চায় তার প্রেমিক সুদর্শন হোক, প্রতিষ্ঠিত হোক, কিন্তু স্বামী হিসেবে কোনো মেয়ে নিজের জীবন সবচেয়ে বড় ভুল করতে চাইবে না। প্রতিটি শব্দ যেন ধারালো ছুরির ফলার মতো আমার আত্মসম্মানকে কেটে রক্তাক্ত করে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ আমার বুক চিরে কলিজার ভেতর বিষমাখা ছুরি ঢুকিয়ে দিয়েছে। এত বড় অপমান, এত বড় লাঞ্ছনা আমার জীবনে কখনো আসেনি। অন্যদিকে বাবা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দেশের প্রভাবশালী মন্ত্রী, বিখ্যাত শিল্পপতি, বিদেশি অতিথি, আত্মীয় স্বজন সবার সামনে মির্জা পরিবারের সম্মান মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেছে। মাথা তুলে কারো চোখের দিকে তাকানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছেন তিনি। এদিকে একে একে অতিথিরা হল ছেড়ে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু যাওয়ার সময় বিদ্রুপ থামলো না। একজন নামকরা ব্যবসায়ী হাসতে হাসতে বলল, ব্যবসায় বড় হওয়ায় সব কিছু নয় মির্জা সাহেব, মানুষের মন জয় করাটাও আসল সফলতা। আরেকজন কাঁধ ঝাঁকিয়ে বলল, সব মেয়ে টাকার জন্য প্রেম করে, এই ধারণা ভুল। টাকা দেখে কাছে আসে অনেকেই, কিন্তু সম্মান না থাকলে কেউ সারা জীবন পাশে থাকে না। একজন মন্ত্রী গাড়িতে উঠতে উঠতে ব্যঙ্গর হাসি দিয়ে বলল, যে নিজের রাগকে জয় করতে পারে না সে পৃথিবীর সব ব্যবসা জিতলেও জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা হারিয়ে ফেলে। আরেকজন শিল্পপতি হেসে বলল, হাজার কোটি টাকার মালিক হয়েও আজ একজন সাধারণ মানুষের চেয়েও বেশি অসহায় দেখাচ্ছে আদ্রিয়ান মির্জাকে। এক আত্মীয় তো বলেই ফেললো, কি অবস্থা দেখো আদ্রিয়ান মির্জার, মূল্য একটা দারোয়ানের সাথে। তার চাচাতো বোন দারোয়ানকে বিয়ে করবে, কিন্তু আদ্রিয়ান মির্জাকে বিয়ে করবে না। চারদিকে শুধু হাসি, বিদ্রুপ, কটাক্ষ, আর সে হাজারো কণ্ঠের মাঝখানে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার দু চোখ রক্তবর্ণ, মুষ্টিবদ্ধ হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে। কারণ নিজের নখের আঘাতে কখন যে হাতের তালু ছিঁড়ে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। শুধু আমার বুকের ভেতর একটাই আগুন জ্বলছিল, এই অপমানের হিসাব আমি একদিন অবশ্যই নেব। বিয়ের আসর তখন প্রায় ফাঁকা। হাজার হাজার মানুষের ভিড়ের জায়গায় এখন হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেই নীরবতার মাঝেও অপমানের আগুন যেন আরো তীব্র হয়ে উঠছিল। ঠিক তখনই অথৈ আবারও বিকট চিৎকারে নীরবতা ভেঙে দিল। তার চোখে ঘৃণা, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। সে আঙ্গুল তুলে আমার দিকে তাকিয়ে বলল, আদ্রিয়ান ভাইয়া, সত্যটা আজ সবাই জেনে যাক। আমি আমার বান্ধবীদের সঙ্গে বাড়ি ধরে তোমার সঙ্গে প্রেম করার অভিনয় করেছিলাম, কিন্তু মরে গেলেও তোমাকে বিয়ে করব না। কথাটা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। অথৈ থামলো না, সে আরো কঠিন কণ্ঠে বলল, তুমি যদি মির্জা পরিবারের ছেলে না হতে, যদি তোমার বাবার হাজার কোটি টাকা ব্যবসা না থাকতো, যদি দামি গাড়ি আর ক্ষমতা না থাকতো, তাহলে কোনো মেয়ে তোমার দিকে ফিরেও তাকাতো না। সবাই তোমার টাকা আর পরিচয়ের জন্য তোমার পাশে ছিল, কিন্তু স্বামী হিসেবে কোনো মেয়ে কেউ কোনো দিনও মেনে নেবে না। প্রতিটি শব্দই যেন আমার আত্মসম্মানের উপর নির্মম হাতুড়ির আঘাত হয়ে পড়ছিল। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না, নয়তো আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কিন্তু অথৈ ভয় পেল না, বরং এক পা সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, তুমি চাইলে আমাকে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, মানুষকে মারধর করা তো তোমার প্রতিদিনের অভ্যাস, কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে কোনো মেয়েই বিয়ে করবে না। তুমি সারা জীবন একাই থাকবে। আর সহ্য করতে পারলাম না আমি। আমার ভেতরে জমে থাকা রাগ মুহূর্তেই বিস্ফোরিত হলো। আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে সজোরে একটা চর বসিয়ে দিলাম অথৈয়ের গালে, তারপর আরেকটা। প্রচণ্ড আঘাতে অথৈ কয়েক হাত দূরে ছিটকে পড়ে গেল। মেঝেতে পড়তেই তার ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। চিৎকার করে দৌড়ে গেল তার মা। রায়হান মির্জাও ছুটে এলেন মেয়ের দিকে। অন্যদিকে দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলেন না বাবা। তিনি ঝড়ের বেগে আমার সামনে এসে ঠাস ঠাস করে পরপর দুটি চর বসিয়ে দিলেন আমার গালে। সেই শব্দ যেন পুরো হলরুম আবার কেঁপে উঠল। বাবার আগে কাঁপতে কাঁপতে বললেন, কেন মারলি ওকে? কি ভুল করেছে ও? কি ভুল বলেছে অথৈ? তুই একবার চিন্তা করে দেখ, সে দারোয়ানকে বিয়ে করতে রাজি আছে, কিন্তু তোকে না। 2 টাকার মূল্যও নেই তোর। ছোটবেলা থেকেই তোর এই ভয়ঙ্কর রাগের জন্য আত্মীয় স্বজন কেউ তোর কাছে আসতে চায় না। যাকে এত ভালোবাসলি সেই মেয়েটাই আজ আমাদের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে পালিয়ে গেল। তিনি থামলেন, তারপর বুকের ওপর হাত রেখে বললেন, মানুষ তোকে আদ্রিয়ান মির্জা নামে চেনে কেন জানিস? কারণ তোর নামের পাশে আমার নাম আছে। আমি আজান মির্জা। তুই আমার ব্যবসাকে বড় করেছিস, এটা সত্যি,
কিন্তু সেই ব্যবসা আমার, সেই পরিচয় আমার। একদিন যদি সব ছেড়ে বেরিয়ে যাস, দেখবি তোর এই অহংকারের দাম কেউ দেবে না। কথাগুলো ছুরির মতো বিঁধল আমার হৃদয়ে। আমি রাগ আর কষ্টে কাঁপতে কাঁপতে বললাম, বাবা, আমি কোনোদিন তোমার ব্যবসায় আসতে চাইনি। আমার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। তুমি আমাকে জোর করে এই ব্যবসায় বসিয়েছ। বাবা তিক্ত এসে মাথা নাড়লেন। হ্যাঁ, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এমন একজন মানুষকে ব্যবসার দায়িত্ব দিয়েছি যে নিজের রাগটাকেই নিয়ন্ত্রণ করতে পারে না। আজ মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাপ তোর মতো একজন ছেলের বাবা হওয়া। কথাটা শুনেই কেঁপে উঠল আমার মা, আয়েশা মির্জা। তিনি চোখ ভেজা কণ্ঠে এগিয়ে এসে বললেন, আপনি কি বলছেন? ও আমাদের ছেলে। নিজের সন্তানের সম্পর্কে এমন কথা বলতে আপনার একটু কষ্ট হচ্ছে না? বাবা ঘুরে মার দিকে তাকালেন। তার কণ্ঠে তখন আগুন। চুপ, একদম চুপ। এমন কুলাঙ্গার সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দিয়েছ বলেই আজ এই দিন দেখতে হচ্ছে। মা ছেলে মিলে আর কোনো নাটক করবে না। এই কথাটাই যেন আমার সহ্যের শেষ সীমা ভেঙে দিল। আমি রাগে বাবার দিকে এক পা এগিয়ে গেলাম। ঠিক তখনই চাচু সামনে এসে আমাকে শক্ত ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। কঠিন চোখে তাকিয়ে বললেন, তোর রাগ আছে সেটা জানতাম, কিন্তু তুই যে এত বড় বেয়াদব আজ সেটা দেখলাম। মিস্টার রায়হান মির্জা, এটা আমার আর বাবার ব্যাপার। আপনি মাঝখানে নাক গলাবেন না। কথাটা শেষ হতেই ঠাস 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 করে 3টা থাপ্পড় আবার আমার গালে উঠল। প্রতিটি চড়ে যেন বছরের পর বছর জমে থাকা ক্ষোভ বেড়ে আসছিল। চড়গুলো মেরেছেন আমার বাবা। তিনি গর্জে উঠলেন, ও আমার ভাই, আমার পরিবারের একজন সদস্য। সে নাক গলাবে না তো কে গলাবে? তারপর কাপা অথচ কঠোর কণ্ঠে জীবনের সবচেয়ে নির্মম সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, শুনে রাখ আদ্রিয়ান মির্জা, এই মুহূর্ত থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুই এখনই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। তোর মতো বদরাগী অবাধ্য ছেলেকে আমি আর পরিবারের সদস্য বলে মানি না। আজ থেকে তুই এই বাড়ির জন্য মৃত। বাক্যগুলো শেষ হতেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। মা স্তব্ধ হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। অথয় ঠোঁটের রক্ত মুছতে মুছতে তার ছেলের হাসি আসলো। চাচু গম্ভীর নিঃশ্বাস ফেললেন। আর আমি এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখে তখন আর শুধু রাগ নয়, ভেঙে যাওয়া আত্মসম্মান, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা আর এমন এক প্রতিজ্ঞার আগুন জ্বলছিল, যার পরিণতি হয়তো এই পরিবারের কেউই তখনও কল্পনাই করতে পারেনি। মা আর সহ্য করতে পারলেন না। আমার দিকে এক পা এগিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই বাবা হাত তুলে মাকে থামিয়ে দিলেন। গভীর কঠোর কণ্ঠে বললেন, আয়শা, একটাও কথা বলবে না। আজ ওকে বুঝতে দাও বাবা ছাড়া সে কতটা অসহায়। আমার নাম, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, এসব ছাড়া বাইরের পৃথিবীতে ওর 2 টাকার মূল্যও নেই। আজ ও নিজের চোখেই সেটা দেখুক। শেষ পর্যন্ত ওকেই আমার কাছে ফিরে আসতে হবে। কথাগুলো যেন আগুন হয়ে ঝরে পড়ল আমার বুকে। আমার বুক ওঠানামা করছে। চোখের রক্তিম আভা আরও গাঢ় হয়ে উঠেছে। রাগ, অপমান আর কষ্টে আমার পুরো শরীর কাঁপছে। অনেকক্ষণ নিজের আবেগকে আটকে রাখার চেষ্টা করলাম। তারপর বললাম, মিস্টার রাজান মির্জা, আপনার রক্ত আমার শরীরে বইছে, তাই আপনার জেদ যদি থাকতে পারে, আমারও আছে। আজ থেকে মির্জা পরিবারের সঙ্গে আমার সম্পর্ক শেষ। আমি আমার পরিচয় নিজেই তৈরি করব। যত কষ্টই হোক, জীবনে কোনোদিন আপনার কাছে সাহায্যের জন্য হাত পাতব না। তাতে আপনার মির্জার ট্যাগটাও ফেলে দিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য আর দাঁড়ালাম না। ধীরে ধীরে নিজের গায়ে রাজকীয় শিরোনিটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিলাম। মনে হচ্ছিল শুধু পোশাক নয়, আমি আমার অতীত, অহংকার, পারিবারিক পরিচয় মাটিতে ফেলে রেখে যাচ্ছি। দ্রুত নিজের ঘরে ঢুকে একটা ছোট্ট ব্যাগে শুধু শিক্ষা জীবনের সার্টিফিকেট আর প্রয়োজনীয় কয়েকটি কাগজপত্র নিলাম। আর কিছু নয়, না কোনো দামি ঘড়ি, না কোনো অলংকার, না পরিবারের একটা টাকাও। শেষবারের মতো চারদিকে তাকিয়ে নীরবে বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাত তখন গভীর। খালি পায়ে হাঁটছি। শহরের রাস্তায় যাদের সঙ্গে দেখা হচ্ছে, সবাই যেন মোবাইলের পর্দায় দেখা সেই খবরের সঙ্গে আমার মুখ মিলিয়ে দেখছে। কেউ ফিসফিস করছে, কেউ চাপা হাসছে, কেউ আবার আঙ্গুল তুলে দেখিয়ে বলছে, এই তো টিভিতে দেখানো সেই আদ্রিয়ান মির্জা, যার প্রেমিকা বিয়ের দিন পালিয়ে গেছে। নিজের চাচাতো বোনও যাকে বিয়ে করতে রাজি হয়নি। প্রতিটি কথা আমার আত্মসম্মানকে আরও রক্তাক্ত করে তুলছিল। রাত বেরোতেই পুরো দেশ জেনে গেল মির্জা পরিবারের সে অপমানের ঘটনা। সব টেলিভিশন চ্যানেলে একটাই খবর, ব্রেকিং নিউজ, দেশের প্রভাবশালী শিল্পপতি আদ্রিয়ান মির্জার বিয়ে ভেঙে গেল। কনে বিয়ের দিন প্রেমিকের সঙ্গে বিদেশে পালিয়ে গেছেন।
তার আপন চাচাতো বোন দারোয়ানকে বিয়ে করতে রাজি, কিন্তু আদ্রিয়ান মির্জাকে নয়। একদিনে দুই নারীর প্রত্যাখ্যান। প্রথমে প্রেমিকা পালিয়ে গেলেন, পরে চাচাতো বোন বিয়ে করতে অস্বীকৃতি জানালেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র আলোচনায় জন্ম নিয়েছে এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ নানা মন্তব্য করতে লাগলো। কারো সহানুভূতি, কারো বিদ্রূপ, কারো নির্মম হাসি। অপমানের ভাড়া সহ্য করতে পারলাম না। ছোট্ট একটা সেলুনে ঢুকে পড়লাম। আয়নার সামনে বসে বললাম, চুল ছোট করে দিন, দাড়িটাও কেটে দিন। কয়েক মিনিট পর আয়নায় ভেসে উঠল সম্পূর্ণ নতুন এক মানুষ। যে মানুষটাকে দেশের কোটি মানুষ চিনত, সেটা আজ অনেকটাই বদলে গেছে। সেলুন থেকে বেরিয়ে আমি সোজা রেল স্টেশনের দিকে হাঁটতে লাগলাম। প্ল্যাটফর্মের এক কোণে বসে পকেট থেকে মানিব্যাগ বের করলাম। ভেতরে কিছু নগদ টাকা ছিল আর একটা ক্রেডিট কার্ড। অনেকক্ষণ কার্ডটার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে সেটা আবার মানিব্যাগে রেখে দিলাম। মনে মনে বললাম, এই কার্ডে হয়তো কোটি কোটি টাকা আছে, কিন্তু আজ থেকে আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই। যদি সত্যি নিজের যোগ্যতা থাকে, তাহলে সেই যোগ্যতাতেই বাঁচব। কিছুক্ষণ পর চট্টগ্রামগামী ট্রেন প্ল্যাটফর্মে এসে থামলো। আমি নীরবে উঠে একটি জানালার পাশের আসনে বসে পড়লাম। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে রাতের অন্ধকার ছুটে যাচ্ছে, আর ভেতরে আমার মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি কি সবাই শুধু আমার বাবার নাম আর টাকার জন্য আমার পাশে ছিল? আমাকে কি কেউ কোনোদিন সত্যিকারে মানুষ হিসেবে ভালোবাসেনি? আমি কি সত্যিই এতটাই ভয়ঙ্কর? আর অথই দারোয়ানকে বিয়ে করতে রাজি, আমাকে নয়? আমি কি এতটাই অযোগ্য? একসময় চোখ বন্ধ করলাম, তারপর নিজের মনকেই কথা দিলাম, আমি প্রমাণ করব, মানুষ শুধু পরিচয় দিয়ে বড় হয় না, নিজের চরিত্র, নিজের যোগ্যতা আর নিজের আচরণ দিয়ে বড় হওয়া যায়। আর যদি পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, তাহলে একদিন আমি সেটাও খুঁজে পাবো। অন্যদিকে চট্টগ্রামের অন্যতম অভিজাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের কাছে এটি যেন ক্ষমতার আরেকটি মঞ্চ। বাবার অর্থ, রাজনৈতিক প্রভাবের জোরে অনেক শিক্ষার্থী নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবত। মধ্যবিত্ত পরিবারের কোনো ছেলে বা মেয়ে সেখানে পড়তে এলে তাদের জীবন প্রায় দুর্বিষহ করে তোলা হতো। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে একটি নাম খায়রুন্নেসা কথা। অসাধারণ সৌন্দর্য, তীক্ষ্ণ ব্যক্তিত্ব আর বেপরোয়া স্বভাবের জন্য পুরো ক্যাম্পাসে সে ছিল পরিচিত। তবে খুব কম মানুষই জানত তার পরিবার চট্টগ্রামের অন্যতম প্রভাবশালী পরিবার। তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল রাসেল, একজন ক্ষমতাধর সংসদ সদস্যর ছেলে। তার প্রভাব এতটাই ছিল যে কোনো শিক্ষক যদি তাদের অন্যায়ের প্রতিবাদ করতেন, বেশিরভাগ ক্ষেত্রে সেই শিক্ষক বেশি দিন বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে পারতেন না। কেউ বাধ্য হয়ে পদত্যাগ করতেন, কেউ আবার ভয়ে নিজের চাকরি ছেড়ে চলে যেতেন। প্রভাসিটি সকল শিক্ষক অতিষ্ঠ কথা ও রাসেল ও তার সকল বন্ধুদের কারণে। ঠিক সেই সময় দীর্ঘ রাতের যাত্রা শেষে চট্টগ্রাম রেল স্টেশনে এসে থামল ট্রেন। ধীরে ধীরে প্ল্যাটফর্মে পা রাখলাম। চারদিকে অপরিচিত শহর, অপরিচিত মানুষ। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। নিজের মনে বললাম, এই শহরে আমাকে কেউ চেনে না। এখান থেকেই শুরু হবে আমার নতুন জীবন। কিন্তু কোথায় থাকব, কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করব, আর এই নতুন পথ আমাকে কোথায় নিয়ে যাবে? অজান্তে আমি এগিয়ে চললাম এমন এক ভাগ্যের দিকে যেখানে আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অপেক্ষা করছিল। চট্টগ্রাম। জীবনে এই প্রথম শহরটাতে পা রাখলাম আমি। এই শহরে আমাকে কেউ চেনে না, কেউ জানে না। কয়েক ঘন্টা আগে আমি ছিলাম দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী। এখন আমি শুধু একজন সাধারণ মানুষ। রেল স্টেশন থেকে বের হয়ে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত একটি ছোট্ট আবাসিক হোটেলে উঠে পড়লাম। কারণ নতুন শহরে এসেই ব্যাচেলর হিসেবে বাসা ভাড়া পাওয়া এতটা সহজ নয়। হোটেলের ছোট্ট রুমে বসে গম্ভীর নিঃশ্বাস ফেললাম। বিছানার পাশে রাখা ব্যাগ খুলে সার্টিফিকেটগুলো বের করে একবার দেখলাম। তারপর মোবাইল ফোন হাতে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে শুরু করলাম। একটার পর একটা ওয়েবসাইট ঘুরতে ঘুরতে হঠাৎ আমার চোখ আটকে গেল একটা বিজ্ঞপ্তিতে। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইংরেজি বিভাগের জন্য একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি পড়েই আমার চোখে এক ঝলক আশার আলো ফুটে উঠল। এক মুহূর্ত দেরি না করে নিজের সকল তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন পাঠিয়ে দিলাম। অবিশ্বাস্যভাবে মাত্র কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ফোন এলো। ওপাশ থেকে ভদ্রকণ্ঠে বলা হলো, মিস্টার আদ্রিয়ান, আগামীকাল সকালে বিশ্ববিদ্যালয়ে আসবেন। আপনার একটি সংক্ষিপ্ত ইন্টারভিউ নেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে সেদিন থেকেই আপনি যোগদান করতে পারবেন। ফোন কেটে যাওয়ার পর বহুক্ষণ পর আমার ঠোঁটের কোণে হালকা একটি হাসি ফুটে উঠল। মনে মনে বললাম, হয়তো এটাই হবে আমার নতুন জীবনের প্রথম ধাপ। অন্যদিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থাও ভিন্ন ছিল। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আতঙ্কর নাম দুটি, কথা এবং রাসেল। রাসেল একজন প্রভাবশালী এমপির ছেলে, আর কথা অপূর্ব সুন্দরী, ধনী পরিবারের মেয়ে এবং নিজের ক্ষমতা নিয়ে ভীষণ অহংকারী।
তাদের সঙ্গে আরও একজন বেপরোয়া শিক্ষার্থী মিলে পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাই অশান্ত করে রেখেছিল। কোনো শিক্ষক তাদের অন্যায়ের প্রতিবাদ করার সাহস পেতেন না। যারা চেষ্টা করেছিলেন, কেউ চাকরি ছেড়ে চলে গেছেন, আবার কেউ বাধ্য হয়ে অন্য বিদ্যালয়ে যোগ দিয়েছেন। এই পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম জরুরি সভা ডাকলেন। সকল শিক্ষক উপস্থিত হওয়ার পর তিনি ভারী কণ্ঠে বললেন, আপনারা সবাই জানেন নতুন কোনো শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়ে 3-4 মাসের বেশি টিকতে পারে না। কারণ রাসেলের রাজনৈতিক প্রভাব আর কথার বেপরোয়া আচরণের কারণে অনেক যোগ্য শিক্ষক চাকরি ছেড়ে চলে গেছেন। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, আগামীকাল নতুন একজন ইংরেজি বিভাগের শিক্ষক যোগ দিবেন। অনার্স 2য় বর্ষের ক্লাস, অর্থাৎ রাসেল আর কথাদের ব্যাচের দায়িত্ব তিনি পাবেন। আমি চাই আমরা সবাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করি, যেন আগের শিক্ষকদের মতো তাকেও বিশ্ববিদ্যালয়ে ছেড়ে যেতে না হয়। সব শিক্ষকই সম্মতিসূচক মাথা নাড়লেন, কিন্তু প্রত্যেকের চোখে ছিল অজানা এক শঙ্কা। বিশ্ববিদ্যালয়ের বিশাল মাঠে বসে আড্ডা দিচ্ছিল কথা, রাসেল আর তাদের বন্ধুরা, হাতে দামি কফির কাপ, মুখে বেপরোয়া হাসি। হঠাৎ কথা বলল, শুনেছিস কাল নাকি আমাদের জন্য আবার নতুন একজন ইংরেজি স্যার আসছে। তাহলে তো আবার নতুন খেলা শুরু হবে। দেখি এবার লোকটা কতদিন টেকে। পাশ থেকে আরেকজন বলল। সঙ্গে সঙ্গে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। কথা ঠোঁট বাঁকিয়ে বলল, মনে আছে মনীষ স্যারকে? কিছুতেই যখন আমাদের কথা শুনছিল না, তখন কিন্তু আমাদের বান্ধবী রাইসাকে দিয়ে প্রেমের অভিনয় করে এমন শিক্ষা দিয়েছিলাম যে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে চলে গিয়েছিল। রাসেল মুচকে হেসে বলল, আমাদের কাছে উপায়ের অভাব নেই। ভালোই ভালোই চললে ঠিক আছে, আর যদি বেশি আদর্শবাদী হওয়ার চেষ্টা করে। সে চোখ টিপে বলল, তাহলে প্রেমের নাটক তো আছেই। আবারও চারপাশে হাসির রোল পড়ে গেল। পরদিন সকাল, সময় মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলাম। সংক্ষিপ্ত ইন্টারভিউতে আমার আত্মবিশ্বাস, উচ্চারণ এবং শিক্ষাগত যোগ্যতা দেখে অধ্যক্ষ আমিনুল ইসলাম মুগ্ধ হয়ে গেলেন। হাসি মুখে বললেন, অভিনন্দন মিস্টার আদ্রিয়ান, আজ থেকেই আপনি আমাদের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দিচ্ছেন। এরপর তার মুখটা আবারও গম্ভীর হয়ে গেল। তবে একটা কথা আগেই বলে রাখি, অনার্স 2য় বর্ষের যে ক্লাসটা আপনাকে দেওয়া হবে, সেখানে কথা আর রাসেল নামে 2 জন শিক্ষার্থী আছে। ওদের সঙ্গে অযথা সংঘাতে যাবেন না। ওরা কি করেছে না করেছে এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আগের অনেক শিক্ষক প্রতিবাদ করতে গিয়ে চাকরি হারিয়েছেন। চিন্তা করবেন না স্যার, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। অধ্যক্ষ হালকা স্বস্তির হাসি দিয়ে বললেন, তাহলে চলুন আজ থেকে আপনার প্রথম ক্লাস শুরু হোক। কিছুক্ষণ পর অনার্স 2য় বর্ষের ক্লাসরুম। অধ্যক্ষ দরজা খুলে ভেতরে ঢুকতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি তোমাদের নতুন ইংরেজি শিক্ষক মিস্টার আদ্রিয়ান। আজ থেকে সবাই ওনাকে সম্মান করবে এবং সহযোগিতা করবে। কথাগুলো বলে অধ্যক্ষ আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি জানতেন এই ক্লাসে বেশি সময় থাকা মানেই অকারণে ঝামেলায় জড়িয়ে পড়া। অধ্যক্ষ বেরিয়ে যেতেই পুরো ক্লাসের দৃষ্টি গিয়ে থামলো আমার ওপর। রাসেল মাথা থেকে পা পর্যন্ত আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো। অন্যদিকে কথা এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কৌতূহল, মুখে রহস্যময় হাসি। সে ধীরে ধীরে রাসেলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, নতুন স্যারটা কিন্তু ভীষণ হ্যান্ডসাম। রাসেল ভুরু তুলে তাকালো। কথা মুচকে এসে আবার বলল, যদি সহজে আমাদের নিয়ন্ত্রণে না আসে তাহলে আমি নিজেই প্রেমের অভিনয় শুরু করব। অন্তত এমন হ্যান্ডসাম একটা ছেলের সঙ্গে কিছুদিন অভিনয় করে সময় কাটানো যাবে। কথাটা শুনে রাসেল সহ পুরো বন্ধুমহল চাপা হাসিতে ফেটে পড়ল। আর ক্লাসরুমের একদম সামনে দাঁড়িয়ে থাকা আমি তখনও জানতাম না আমার নতুন জীবনের প্রথম ক্লাসই হতে চলেছে এমন এক যুদ্ধের সূচনা, যা শুধু শিক্ষক আর ছাত্রের লড়াই নয়, বরং দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিত্বের সংঘর্ষের ইতিহাস হয়ে থাকবে। অধ্যক্ষ আমিনুল ইসলাম ক্লাসরুম থেকে বেরিয়ে যেতেই পুরো কক্ষ আগের মতো কোলাহলে ভরে উঠল। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ উচ্চস্বরে গল্প করছে, কেউ আবার এসে সে আড্ডায় মেতে উঠেছে, যেন কয়েক সেকেন্ড আগেই একজন নতুন শিক্ষক ক্লাসে এসেছেন এমন কোনো ঘটনাই ঘটেনি। আমি কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে পুরো ক্লাসটা পর্যবেক্ষণ করলাম। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আদ্রিয়ান। তোমরা সবাই কেমন আছো? কিন্তু আশ্চর্যজনকভাবে একজন আমার দিকে তাকালো না। কেউ কোনো উত্তর দিল না, যেন ক্লাসরুমে আদ্রিয়ান বলে কোনো অস্তিত্বই নেই। কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার বললাম, মনে হয় তোমরা শুনতে পাওনি। আমি শুধু জানতে চেয়েছিলাম তোমরা সবাই কেমন আছো। আমরা কি একে অপরের সঙ্গে পরিচিত হতে পারি? এবার বেঞ্চে হেলান দিয়ে বসে থাকা কথা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে
স্পষ্ট অবজ্ঞা, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। সে বলল, এই ক্লাসে যারা আছি আমরা সবাই আগে থেকেই একে অপরকে চিনি। আপনার সঙ্গে আলাদা করে পরিচয় হওয়ার কোনো আগ্রহ আমাদের নেই। কথাটা শেষ হতে পুরো ক্লাসরুম অট্টহাসিতে ফেটে পড়ল। হাসির শব্দগুলো যেন একের পর এক তীক্ষ্ণ তীর হয়ে আমার বুকে এসে বিঁধতে লাগলো। আমার হাতে শিরাগুলো ফুলে উঠল, জল শক্ত হয়ে গেল, রাগে আমার পুরো শরীর কাঁপছে। ঠিক তখনই রাসেল চেয়ারে হেলান দিয়ে ব্যঙ্গর হাসি দিয়ে বলল, আসলে আমরা নিজেদের চেয়ে বয়সে অনেক সিনিয়র মানুষদের সঙ্গে বেশি পরিচিত হয়ে আগ্রহী হই। আবারও হাসির রোল উঠল। এবার আমার ভেতরে যেন অগ্নিগিরি জেগে উঠল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো একটা গর্জনে পুরো ক্লাস নিস্তব্ধ করে দেব, কিন্তু পরের মুহূর্তে চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করলাম। না, আমাকে বদলাতে হবে। আমি আর আগের আদ্রিয়ান নই। আমার রাগকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি প্রমাণ করব নিজের পরিচয় আমি নিজেই গড়ে তুলতে পারি। চোখ খুলে এবার আমি সম্পূর্ণ শান্ত কণ্ঠে আবার বললাম, আমি তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে আসিনি। আমি শুধু শিক্ষক আর শিক্ষার্থীর পরিচয়ের কথা বলেছি। আমি পুরো ক্লাসের দিকে একবার তাকিয়ে আবার বললাম, আরেকটা কথা, বেপরোয়া অসভ্য আচরণ আমি একদমই পছন্দ করি না। মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার ব্যবহারে। তোমাদের আচরণ আর কথাবার্তা দেখে মনে হচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীও নও, বরং ভদ্রতার মূল্য না জানা কিছু বস্তির মানুষ। কথাগুলো আমি খুব শান্ত স্বরে বলছিলাম, কিন্তু প্রতিটি শব্দ ছিল ধারালো তলোয়ারের মতো। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুমের হাসি থেমে গেল। রাসেল কথা এবং তাদের বন্ধুদের মুখের হাসি মিলে গেল। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠেছে, কারণ এর আগে তারা 6 জন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ে ছাড়তে বাধ্য করেছে। কিন্তু তাদের চোখে চোখ রেখে এতটা সাহসের সঙ্গে এমন কথা বলার দুঃসাহস কোনো শিক্ষক কখনো দেখায়নি। হঠাৎ কথা দাঁড়িয়ে গেল। রাগে তার মুখ লাল হয়ে গেছে। সে আঙ্গুল তুলে বলল, আপনি একজন 2 টাকার শিক্ষক হয়ে আমাদের অপমান করার সাহস কোথায় পেলেন? রাসেলও টেবিলে জোরে ঘুষি মেরে উঠে দাঁড়ালো, তার কণ্ঠে হুমকির সুর। আপনি জানেন আমি কে? একটা ফোন করলেই আপনার চাকরি তো দূরের কথা, আপনাকে এই শহর থেকে উধাও করে দেওয়ার ক্ষমতা আমার আছে। এরপর একে একে বাকিরাও চিৎকার শুরু করলো, আপনাকে দেখে নেব। এই বিশ্ববিদ্যালয়ে বেশি দিন টিকতে পারবেন না। আগামীকালই বুঝে যাবেন আমার সঙ্গে লাগার ফল কি। চারদিকে শুধু হুমকি আর উত্তেজনা, আর আমি একদম চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিলাম। মনের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, তোরা সবাই নিজেকে সিংহ ভাবছিস, অথচ আমার অতীতের সামনে তোরা প্রত্যেককে বিড়ালের বাচ্চা। আমি যদি এক মুহূর্তের জন্য আগের আদ্রিয়ান হয়ে যাই, তোদের কারো চোখ তুলে দাঁড়ানোর সাহস থাকবে না। কিন্তু সেই কথাগুলো আমি মুখে প্রকাশ করলাম না। কিছুক্ষণ পর রাসেল দরজার দিকে এগিয়ে গেল, তার সঙ্গে পুরো ক্লাস বেরিয়ে যেতে লাগলো। দেওয়ার সময় প্রত্যেককে আঙ্গুল তুলে আমাকে নানা ধরনের হুমকি দিয়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসরুম ফাঁকা হয়ে গেল। এই ঘটনায় হতবাক হয়ে গেলেন অধ্যক্ষ আমিনুল ইসলাম। তিনি সঙ্গে সঙ্গে অফিস সহকারী দিয়ে আমাকে নিজের কক্ষে ডেকে পাঠালেন। কিছুক্ষণ পর আমি ভেতরে ঢুকতেই অধ্যক্ষ উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মিস্টার আদ্রিয়ান, কি হয়েছে? পুরো ক্লাস একসঙ্গে বেরিয়ে গেল কেন? আমি চেয়ারে বসে হালকা হাসলাম, তারপর শান্তভাবে বললাম, স্যার, আমি শুধু কিছু সত্য কথা বলেছিলাম। মনে হয় কথাগুলো ওদের গায়ে কাটার মতো বিঁধেছে। অধ্যক্ষ দীর্ঘ শ্বাস ফেললেন। আপনি ওদের চেনেন না? ওদের বয়সের রক্ত যেমন গরম, তেমনি পরিবারের ক্ষমতা ও অহংকারও মাথায় চেপে বসে আছে। এই মুহূর্তে ওদের সঙ্গে সংঘাতে গিয়ে কোনো লাভ নেই। আপনি ওদের সাথে ঝামেলায় জড়িয়ে নিজেরই ক্ষতি করবেন। ওদেরকে বদলানো আপনার পক্ষে সম্ভব হবে না কখনো। চাকরি ছেড়ে পালাতে হবে। তিনি একটু থেমে আবার বললেন, আর মাত্র 2 বছর পর ওরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবে। ততদিন কোনোভাবে ক্লাসটা চালিয়ে নিন। বিশ্বাস করুন, ওদের বদলানো আপনার পক্ষে সম্ভব নয়। আমি কোনো উত্তর দিলাম না। আমার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। তারপর ধীরে ধীরে অধ্যক্ষর কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতেই মনে মনে বললাম, স্যার, আপনি জানেন না আমি আসলে কে? আমি যদি 5 মিনিটের জন্য আমার পুরনো রূপে ফিরে যাই, তাহলে আজ যারা আমাকে হুমকি দিল তারা আমার সামনেও দাঁড়াতে ভয় পাবে। কিন্তু না, আমি সেই আদ্রিয়ান মির্জা হয়ে ফিরব না। এবার আমি রাগ দিয়ে নয়, চরিত্র, ধৈর্য আর ন্যায় দিয়ে জিতব। আর এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেপরোয়া মানুষগুলোকেই একদিন নিয়মের মূল্য শেখাবো। সেদিন আর কোনো ক্লাস নিলাম না আমি। প্রথম দিনের অভিজ্ঞতাই আমাকে বুঝিয়ে দিয়েছিল, এই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়, প্রয়োজন অসীম ধৈর্য আর মানসিক শক্তির। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গোল হয়ে বসেছে রাসেল, কথা, রাইসা, নীলা এবং তাদের পুরো বন্ধুমহল। সবার মুখে রহস্যের হাসি। রাসেল টেবিলের উপর আঙুল ঠুকতে ঠুকতে বলল,
শোন, প্রথম দিনেই লোকটা আমাদের সামনে একটুও ভয় পায়নি, তাই এবার অন্য খেলা খেলতে হবে। কথা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। কি খেলা? রাসেল ঠোঁট বাঁকিয়ে বলল, এখন থেকে আমরা সবাই ক্লাসে যাব, কিন্তু ওর ক্লাস কেউ ওর দিকে তাকাবো না। যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, গল্প করবে, হাসাহাসি করবে। ও যেন বুঝতে পারে আমাদের কাছে ওর কোনো অস্তিত্বই নেই। রাইসা সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে বলল, দারুণ আইডিয়া। রাগে আর অপমানে নিজেই চাকরি ছেড়ে পালাবে। মুহূর্তেই পুরো টেবিল হাসিতে ফেটে পড়ল। তাদের অজান্তে সেই হাসির আড়ালে নতুন এক মানসিক যুদ্ধের সূচনা হয়ে গেল। অন্যদিকে ফাঁকা ক্লাসরুমে একা বসেছিলাম আমি। জানালার বাইরে তাকিয়ে যেন নিজের জীবনটার কথাই ভাবছিলাম। ঠিক তখনই দরজায় হালকা নক করে ভেতরে ঢুকলেন একজন তরুণী শিক্ষিকা। তার নাম অনন্যা, মুখে ভদ্র হাসি। তিনি বললেন, আসতে পারি আদ্রিয়ান স্যার? আমি উঠে দাঁড়িয়ে বিনীত কণ্ঠেই বললাম, অবশ্যই, আসুন। অনন্যা মুচকে এসে বললেন, আমি অনন্যা, এই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেরই একজন প্রভাষক, অর্থাৎ আপনার সহকর্মী। আমি সৌজন্য বজায় রেখে বললাম, আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করি একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারবো। অনন্যার মুখের হাসিটা ধীরে ধীরে মিলে গেল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, জানেন আপনাকে ওই ক্লাসটা কেন দেওয়া হয়েছে? আমি বুড়ুকুসকে তার দিকে তাকালাম। অনন্যা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, এই ক্লাসে এখন পর্যন্ত যত শিক্ষক এসেছেন কেউ 3-4 মাসের বেশি টিকতে পারেননি। আমরা সবাই সরাসরি অধ্যক্ষকে বলে দিয়েছিলাম ওই ক্লাসের দায়িত্ব দিলে চাকরি ছেড়ে দেব, তাই শেষ পর্যন্ত দায়িত্বটা আপনার কাঁধেই পড়েছে। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, যদি কখনো ওই ক্লাসের শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ বানাতে পারেন, তাহলে সেটা শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, পুরো প্রতিষ্ঠানের ইতিহাস হয়ে থাকবে। কথাগুলো বলেই অনন্যা ধীরে ধীরে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই আমি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম। মনের ভেতর চাপায় হাসি ফুটে উঠল। আমার চেয়ে বেশি বদরাগী আর বেপরোয়া মানুষ হয়তো এই দেশের মাটিতে খুব কমই আছে। এরা এখনও জানে না আমি কে। তবে না, এবার আমি আগের পথ বেছে নেব না। যতক্ষণ সম্ভব ধৈর্য ধরব, আর যদি কখনো প্রয়োজন হয় তখন নিয়মের মধ্যেই ওদের শিখিয়ে দেব। এদিকে ক্যান্টিন আবার আলোচনা শুরু হয়েছে। রাসেল বিরক্ত গলায় বলল, আজ দেখলি তো, লোকটা একটু উত্তেজিত হলো না, উল্টো ঠান্ডা মাথায় আমাদের অপমান করে দিল। রীতিমতো আমাদের আত্মসম্মানে দাঁড়ালো, ছুরি চালিয়ে দিয়েছে। রাইসের ঠোঁট বাঁকিয়ে কথার দিকে তাকালো। কথা এবার তোর নামতে হবে। কথা ভুরু তুলল। মানে? রাইসা হেসে বলল, তুই যদি একটু নিজের স্টাইল বদলাস, একটু মেয়েলি সাজে থাকিস, আমি বাজি ধরে বলতে পারি এই শহরে তোর মতো সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া কঠিন। এমনিতেই বিশ্ববিদ্যালয়ের অর্ধেক ছেলে তোকে দেখে পাগল, এই নতুন স্যারও ব্যতিক্রম হবে না। নীলাও হেসে বলল, আগে শিক্ষকদের মতো একবারও প্রেমের অভিনয় সবচেয়ে বড় অস্ত্র। কথা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আত্মবিশ্বাসে হাসি দিয়ে বলল, ঠিক আছে, তোরা যখন এত বলছিস তাহলে একটু অভিনয় করেই দেখি দেখি নতুন স্যার কতটা শক্ত। তাদের কেউই বুঝতে পারল না যে মানুষটাকে তারা সহজ শিকার ভাবছে সে এমন এক অতীত নিয়ে বেঁচে আছে যেখানে বিশ্বাসঘাতকতার মিথ্যা ভালোবাসার মূল্য সে নিজের জীবন দিয়েই শিখেছে। এভাবেই কেটে গেল 15টি দিন। প্রতিদিন একই দৃশ্য। আমি ক্লাসে ঢুকি, ক্লাসে উপস্থিত থাকে রাসেল, কথা, রাইসা, নীলা এবং তাদের পুরো দল। কিন্তু কেউ আমাকে শিক্ষক হিসেবে গুরুত্ব দেয় না। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ ইয়ারফোন কানে দিয়ে গান শোনে, কেউ গল্প করে, কেউ আবার ইচ্ছে করে উচ্চস্বরে হাসে। 15 দিনের মধ্যে একবারও তারা আমার ক্লাসকে স্বাভাবিক হতে দেয়নি। বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে আমি বুঝতে পারছিলাম এটা সাধারণ দুষ্টুমি নয়, এটা পরিকল্পিত মানসিক নির্যাতন। অন্যদিকে মির্জা ম্যানশনে তখনও অপমানের ক্ষত শুকায়নি। এক বিকেল অথই ফোন করলো রাহিকে। ফোন ধরতে রাহির কণ্ঠ ভেসে এলো, কিরে অথই, শুনেছি তুইও নাকি সবার সামনে আদ্রিয়ানকে বিয়ে করতে অস্বীকার করেছিস। অথই কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, আমি ভেবেছিলাম তুমি শেষ পর্যন্ত আদ্রিয়ান ভাইকে বিয়ে করবে, কিন্তু তুই যেভাবে শেষ মুহূর্তে সবাইকে সামনে রেখে চলে গেল, এত বড় অপমান করবে সেটা কখনো ভাবিনি। রাহি ঠান্ডা গলায় বলল, ওটা আমার সিদ্ধান্ত ছিল, আমি আমার মতো করেই প্রতিশোধ নিয়েছি। সারা দেশের সামনে আদ্রিয়ান মির্জার মাথা নত হয়েছে। যে মানুষটা আমাকে বছরের পর বছর কষ্ট দিয়েছে, আজ সে নিজেই সেই কষ্টের স্বাদ পেয়েছে। এখন আমার মন শান্ত। অথই ধীরে ধীরে বলল, বিশ্বাস কর রাহি আপু,
আমি সত্যি এক সময় আদ্রিয়ান ভাইকে ভালোবাসতাম। 4 বার নিজের মুখে বলছি, কিন্তু সে আমাকে কখনো গুরুত্ব দেয়নি। পরে জানতে পারলাম তোমার সঙ্গে তার সম্পর্ক। সেই দিন বিয়ের আসরের সুযোগ পেয়ে আমি নিজের অপমানের প্রতিশোধ নিয়েছি। ফোনের দুই প্রান্তে কিছুক্ষণ নীরবতা নেমে এলো। রাহি এবার একটু ইতস্তত বোধ করে বলে, অথই, আমি শুনেছি আদ্রিয়ান ছোটবেলায় তার স্কুলের প্রধান শিক্ষককে মেরে চোখ তুলে ফেলেছিল। তারপর ভার্সিটির লাইফে একই কাজ করেছে। একবার এক পুলিশ অফিসারকে মেরে তার হাত ভেঙে দিয়েছিল, শুধু তার বাবার টাকার জোরে বেঁচে গিয়েছে। এটা কি সত্য? তখন অথই বলে ওঠে, আপু, তুমি তো আর আদ্রিয়ান ভাইয়ের রাগের অল্প কিছু অংশ শুনেছ, আর হয়তো অল্প কিছু দেখেছো চোখে। এগুলো ছিল ছোটোখাটো বিষয়। তার প্রতি সেকেন্ডে সেকেন্ডে রাগ ওঠে। তার সামনে থাকা মানুষের অস্তিত্ব হয় মুছে যাবে, না হলে সে মেডিকেলে ভর্তি হবে। তখন রাহি বলে ওঠে, মানে এবার শাস্তিটা খুব ভালো হয়েছে, মানসম্মান মাটির সাথে মিশে গিয়ে। এখন তার অস্তিত্ব মুছে যাওয়ার অবস্থা, কিন্তু যদি নিজেকে শুধরাতে পারি তাহলে। রাহির মুখের কথা কেড়ে নিয়ে অথই বলে উঠল, শুধরানো তাও আদ্রিয়ান ভাই। একটা কথা লিখে রাখো রাহি আপু, উনি কখনো শুধরাবে না, আর উনি জীবনেও বিয়ে করতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিলাম। কিন্তু তারা কেউই জানতো না, যাকে তারা ভেঙে পড়েছে বলে ভাবছে, সে আমি ধীরে ধীরে নিজে কেমনভাবে বদলে ফেলেছি যে একদিন তাদের প্রত্যেকের জীবনকেই অপ্রত্যাশিতভাবে বদলে দেবে। বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়তো দুজন সিনিয়র শিক্ষার্থী, নিলয় ও আবির। নিলয় ছিল চট্টগ্রাম পুলিশ কমিশনারের ছেলে, আর আবির ছিল চট্টগ্রামের স্বনামধন্য এয়ার টেক্সটাইলের মালিক রফিক চৌধুরীর একমাত্র ছেলে ও ভবিষ্যৎ উত্তরসূরি। দুজনেই সুদর্শন, ভদ্র এবং প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। তবে তাদের দুজনের হৃদয়ে একটাই নাম, খায়রুন্নেসা কথা। আর কথার বিষয়টা খুব ভালো করেই জানতো। সকালে বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় আবির হঠাৎ কথার সামনে এসে দাঁড়ালো। কথা ঠোঁটে মুচকে হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ আবির ভাই, কিছু বলবেন? আজ হঠাৎ পথ আটকে দাঁড়ালেন। আবির হালকা হেসে একটা ছোট্ট গিফট বক্স তার হাতে দিয়ে বলল, কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম, সেখানে এটা দেখে তোমার কথা মনে পড়ে। অনেক দিন ধরেই দিতে চেয়েছিলাম, সুযোগ হচ্ছিল না। যদি গ্রহণ করো খুব ভালো লাগবে। কথা ভদ্রভাবে উপহারটি গ্রহণ করলো। ব্যাগের ভিতর রেখে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল। সেই একটুখানি হাসিতেই আবিরের মন ভরে গেল। বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকতেই নীলয় সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ কথার দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, একদিন যদি নীল শাড়ি, নীল হিজাব, চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক পরে আমার সামনে আসো, সত্যি বলছি, তুমি যত কদম হাঁটবে তত কদমে মানুষ শুধু তোমার দেখেই তাকিয়ে থাকবে, আর প্রতি কদমে একটা ঘরের ছেলে হার্ট অ্যাটাক করবে। কথা হেসেই বলল, নিলয় ভাই, প্রশংসা করতে কিন্তু আপনি বেশ পারেন, কিন্তু এটা প্রশংসা না, এটাকে বলে ফ্ল্যাট করা। নিলয় হেসে বলল, তার মানে একদিন সেই ইচ্ছেটা পূরণ করবে, তাই তো? কথা কোনো উত্তর দিল না, শুধু রহস্যময় হাসি এসে নিজের ক্লাসরুমের দিকে চলে গেল। ক্লাসে ঢুকতে রাইসা জিজ্ঞাসা করলো, কি রে কথা, এত দেরি হলো কেন? কথা ব্যাগটা বেঞ্চে রেখে এসেই বলল, আমার আশিকগুলো রাস্তায় দাঁড়িয়ে প্রশংসা করতে শুরু করেছিল, তাই একটু লেট হয়ে গেল। কথাটা শুনেই পুরো দল হেসে উঠল। ঠিক তখনই ক্লাসরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম আমি। আমাকে দেখেও কেউ যেন দেখলো না। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ আড্ডায় মশগুল, কেউ উচ্চস্বরে হাসছে, যেন ক্লাসে কোনো শিক্ষকের অস্তিত্বই নেই। আমি শান্তভাবে সবার দিকে তাকিয়ে ভদ্রকণ্ঠে বললাম, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। কিন্তু কোনো উত্তর এলো না, একজনও মাথা তুলল না। সেই অবহেলা, সেই নীরব অপমান যেন বহুদিন ধরে চাপা পড়ে থাকা আমার পুরনো সত্তাকে ধীরে ধীরে জাগিয়ে তুলল। আমার চল শক্ত হয়ে উঠল, চোখের মনি কঠিন হয়ে এলো, হাতের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। বুকের ভিতর জমে থাকা ক্ষোভ যেন বিস্ফোরণের অপেক্ষায়। হঠাৎ পুরো ক্লাসরুম কাঁপিয়ে বজ্রধ্বনির মতো হিংস্র বাঘের মতো আমার কণ্ঠ গর্জে উঠল, স্টপ স্টপ, লুক এট মি নাও। সেই কণ্ঠস্বর যেন চার দেয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। মুহূর্তের মধ্যে হাসির শব্দ থেমে গেল। কয়েকজনের হাত থেকে মোবাইল পিছলে মেঝেতে পড়ে গেল। যারা গল্প করছিল তারা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। এক নিমিষে পুরো ক্লাসে এমন নীরবতা নেমে এলো, যেন কেউ হঠাৎ সমস্ত শব্দ কেড়ে নিয়েছে। রাসেল বিস্ফোরিত চোখে পাশের বন্ধুর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দোস্ত, এটা কি সত্যি মানুষের কণ্ঠ ছিল, নাকি কোনো হিংস্র বাঘের গর্জন? কথার বুকের ভেতরটা অজানা এক অনুভূতিতে কেঁপে উঠল। সে নিচু স্বরে রাইসাকে বলল,
আমি এমন কণ্ঠস্বর আগে কখনো শুনিনি। মনে হচ্ছিল শিকারকে ঘিরে ফেলা কোনো হিংস্র প্রাণের গর্জন। রাইসা শুকনো গলায় বলল, দোস্ত, লোকটাকে আমরা যতটা সহজ ভেবেছিলাম মনে হচ্ছে সে ততটা সহজ না। ঠিক তখনই আমি ধীরে ধীরে টেবিলের কাছে এগিয়ে গেলাম। পরের মুহূর্তেই ধাম, আমার মুষ্টির আঘাতে টেবিল কেঁপে উঠল। প্রতিদিনের শব্দে পুরো ক্লাসরুম আবার স্তব্ধ হয়ে গেল। আমার চোখের হিংস্রতা, ক্ষুধার্ত সিংহ বাঘের মতো গর্জন, সবার শরীরের লোম দাঁড়িয়ে গিয়ে শরীর কাঁপতে শুরু করলো। আমি প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে বরফ শীতল অথচ কঠোর কণ্ঠে বললাম, আমার কথা বলার সময় এই কক্ষের একটি শব্দ আমি শুনতে চাই না। এখন থেকে ক্লাসে শৃঙ্খলা থাকবে, সবাই নিজের জায়গায় বসে মনোযোগ দাও। রাসেল, রাইসা, নীলা কথা কেউ একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। 15 দিন ধরে যাকে দুর্বল, নরম আর অসহায় শিক্ষক ভেবেছিল, সেই মানুষটির ভিতরে এতটা দৃঢ়, এতটা প্রভাবশালী এক ব্যক্তিত্ব লুকিয়ে আছে, এ কথা তাদের কল্পনারও বাইরে ছিল। নীলা আয়েশাকে কানে কানে ফিসফিস করে বলে ওঠে, দোস্ত, এই আদ্রিয়ান স্যার কি মানুষ নাকি কোনো ক্ষুধার্ত হিংস্র বাঘ? তার গর্জন, তার চোখের চাহনি এতটা ভয়ঙ্কর দোস্ত। এবার কি তাহলে আমরা ভুল কারোর সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? আমি ধীরে ধীরে পুরো ক্লাসরুমে চোখ বুলিয়ে নিলাম। আমার চোখে তখন আর আগের সে নরম ভাবটা নেই। কণ্ঠটা বরফের মতো ঠান্ডা, অথচ প্রতিটি শব্দের জন্য ইস্পাতের মতো ভারী। আমি যখন এই ক্লাসে ঢুকবো তখন সবাই চুপচাপ নিজের জায়গায় বসে মনোযোগ দিয়ে পড়বে। আমি কি বলছি, কি শেখাচ্ছি সেটাই শুনবে। এই ক্লাসে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। মুহূর্তের মধ্যেই পুরো ক্লাস যেন নিস্তব্ধ হয়ে গেল। আজকের আদ্রিয়ান যেন সে আগের মানুষটি হয়ে ফিরে এসেছে, তবে এবার নিজের রাগ মেটানোর জন্য নয়, নিজের সামনে বসে থাকা বেপরোয়া ছাত্রছাত্রীদের মানুষ করে তোলার অদম্য সংকল্প নিয়ে। ঠিক তখনই রাসেল বাবার ক্ষমতার অহংকারে ঠোঁট বাঁকিয়ে উঠে দাঁড়ালো। স্যার, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনার কথা না শুনলে করবেনটা কি? আমরা কিন্তু আপনাকে ভয় পাই না। রাসেলের কথা শুনে কয়েকজন ছাত্রছাত্রী আবার সাহস ফিরে পেল। ক্লাসের ভিতর চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। হঠাৎই ধাম, আমার মুষ্টির প্রচণ্ড আঘাতে শিক্ষকের টেবিলটা কেঁপে উঠল। শব্দটা যেন পুরো ক্লাসরুমের দেয়ালে প্রতিধ্বনিত করে সবার বুকের ভেতর গিয়ে আঘাত করলো। যারা কিছু বলতে যাচ্ছিল তাদের কণ্ঠ মুহূর্তে থেমে গেল। আমি ধীরে ধীরে রাসেলের দিকে তাকালাম। সেই দৃষ্টি এতটাই কঠোর ছিল যে রাসেলের বুকের ভেতর অকারণে ধুকপুখানি বেড়ে গেল। এক্ষুনি ক্লাসের সামনে মাঠে যাবে, রোদের মধ্যে 1 ঘন্টা এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এটাই তোমার শাস্তি। কথাটা শুনে পুরো ক্লাস জমে গেল। রাসেল ঠোঁটে ব্যঙ্গর হাসি টেনে বলল, স্যার, শিক্ষকতা করতে এসেছেন, শিক্ষকতাই করুন। আপনার এই শাস্তি আমি মানি না। রাসেলের কথা শেষ হতেই তাচ্ছিল্যের সুরে বলে উঠল, মনে হচ্ছে আপনার চাকরি কিংবা সম্মানের কোনো মূল্য নেই। আমাদের সঙ্গে লাগতে এসে অনেকেই শেষ পর্যন্ত টিকতে পারেনি। আমি কোনো উত্তর দিলাম না। ধীর পায়ে হাঁটতে হাঁটতে আমি কথার ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালাম। আবারও টেবিলের উপর ধাম করে একটা আঘাত করলাম। আঘাতে পুরো ক্লাসরুম কেঁপে উঠল। চেহারার সৌন্দর্য মানুষকে বড় করে না, ভদ্রতা, ব্যবহার আর চরিত্র একজন মানুষের প্রকৃত পরিচয়। অথচ তোমার কথাবার্তায় যে অহংকার দেখি, তাতে তোমার সৌন্দর্য মূল্য হারিয়ে ফেলে। চেহারাটা তো মাশাল্লাহ হাজারের মধ্যে একজন, কিন্তু তোমার কথাবার্তা, পোশাক আশাকে মনে হয় না তুমি কোনো নারী। পুরুষদের মতো তোমার সব কিছু। কথাগুলো যেন ধারালো ফলার মতো গিয়ে বিঁধল কথার আত্মসম্মানে। ক্লাসের অনেকেই মুখ চেপে হাসি আটকে রাখার চেষ্টা করলো। কথার মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। সে রাগে কাঁপছিল, কিন্তু জবাব দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই রাসেল আবার মুখ খুলতে চাইলে আমি শুধু একবার তার দিকে তাকালাম। সেই দৃষ্টিটুকুই যথেষ্ট ছিল। রক্তবর্ণ চক্ষু, মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের লালা ঝরছে দাউ দাউ করে। রাসেলের গলা শুকিয়ে গেল, ভয়ে শরীর কেঁপে ওঠে। সে আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আমি দ্বিতীয়বার একই নির্দেশ দিতে অভ্যস্ত নই, মাঠে যাও। আর দ্বিতীয়বার বলতে হলে, আমার চেয়ে খারাপ তোমার জীবনের কেউ হবে না। কয়েক সেকেন্ড রাসেল স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রাসেলের মনে হলো এই আদ্রিয়ান স্যারের হুমকিগুলো সরাসরি কোনো বাঘের গর্জন। তারপর অদ্ভুত এক অস্বস্তি নিয়ে মাথা নিচু করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল, যা থেকে ক্লাসের সবার চোখ কপাল উঠে যায়। কিছুক্ষণ পর দেখা গেল বিশ্ববিদ্যালয় মাঠের মাঝখানে সে এক পায়ে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো ক্যাম্পাসে। করিডোরে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা ফিসফিস করতে লাগলো। এক ক্লাস থেকে আরেক ক্লাসে খবর পৌঁছে গেল, এমপির ছেলে রাসেলকে নতুন স্যার শাস্তি দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকরা ক্লাস ছেড়ে করিডোরে চলে এলেন। ঠিক তখনই অধ্যক্ষ আমিনুল ইসলামও নিজের কক্ষ থেকে বেরিয়ে এলেন। পাশে দাঁড়ানো অনন্যা বিস্ময় ফিসফিস করে বললেন, স্যার, আমরা কি ঠিক দেখছি? এমপি সাহেবের ছেলে রাসেল সত্যি শাস্তি পালন করছে? আমিনুল ইসলাম কয়েক মুহূর্ত নির্বাক হয়ে মাঠের দিকে তাকিয়ে রইলেন। তারপর নিজের অজান্তেই বলে উঠলেন,
আজ কি সত্যি সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে? এটা আমি বিশ্বাসই করতে পারছি না। পুরো বিশ্ববিদ্যালয় তখন বিস্ময়ে স্তব্ধ। কারো চোখে অবিশ্বাস, কারো মুখে বিস্ময়, কারো হৃদস্পন্দন যেন স্বাভাবিকের চেয়েও দ্রুত। আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা রাসেল অপমান, রাগ আর ক্ষোভে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। তার মুঠো শক্ত হয়ে উঠেছে, চোখ দুটো রক্তিম। মনে মনে সে শুধু একটা কথাই বলছিল, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। রাসেলের শাস্তি দেখে পুরো ক্লাসে চাপা হাসির রোল উঠলেও কেউ প্রকাশ্যে খুব বেশি কিছু বলল না, কারণ রাসেল তাদের বন্ধু। বাইরে তারা মুখ চেপে হাসছিল, কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেককেই ক্ষোভে জ্বলছিল। আর কথা, সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। মনে হচ্ছিল দৃষ্টির আগুনেই যেন আমাকে ছাই করে ফেলবে। আমি ধীরে ধীরে কথার সামনে গিয়ে দাঁড়ালাম। কয়েক সেকেন্ড নীরবে তার দিকে তাকিয়ে থেকে বললাম, হতে পারে তুমি অনেক সুন্দরী, কিন্তু শুধু সৌন্দর্য মানুষকে সম্মান এনে দেয় না। একজন সত্যিকারের নারী কিংবা সত্যিকারের মানুষকে তার ব্যবহার, ব্যক্তিত্ব আর ভদ্রতা আলাদা করে তোলে। অহংকার দিয়ে মানুষকে মুগ্ধ করা যায় না। নিজের সম্মান চাইলে আগে অন্যকে সম্মান করতে শেখো। আরেকটা কথা, সত্যি বলছি, তোমাকে দেখে আমার কোনো অ্যাঙ্গেলে নারী মনে হয় না। মাথায় টুপি, জিন্স প্যান্ট, জিন্স শার্ট, এটাকে নারীর পরিচয় বলে না। কথাগুলো ছিল ঠান্ডা, কিন্তু প্রতিটি শব্দ যেন ধারালো ইস্পাতের ফলার মতো গিয়ে বিঁধল কথার অহংকারে। মুহূর্তের মধ্যে তার মুখের হাসি মিলে গেল। সে বুঝতে পারছিল আজ প্রথমবার কেউ তার সৌন্দর্যের প্রশংসা না করে তার অহংকারকে আঘাত করেছে। মনে মনে তাতে দাঁত চেপে সে প্রতিজ্ঞা করল, মিস্টার আদ্রিয়ান, আজ আমাকে সবার সামনে ছোট করলেন। আমি কথা দিচ্ছি, একদিন আপনাকেই আমার পেছনে ঘুরতে বাধ্য করব। আপনার এই অহংকার আমি ভেঙে দেব। যদি সেটা না পারি তাহলে নিজের নামটাই বদলে ফেলবো। আমি যেন তার চোখের ভাষায় পড়ে ফেললাম। রাগ, অহংকার কিংবা প্রতিশোধ এসব পরে হবে। এখন বই খোলো, আমি যা পড়াচ্ছি মনোযোগ দিয়ে শেখো। পরীক্ষার ফল যদি আশানুরূপ না হয় তাহলে শৃঙ্খলার ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। কথাগুলো বরফের মতো শীতল ছিল, কিন্তু সেই শীতলতার ভেতর লুকিয়ে ছিল এমন এক দৃঢ়তা। মনে হচ্ছে কোনো ক্ষুধার্ত হিংস্র বাঘ তার শিকারের সামনে গর্জন করছে, যা পুরো ক্লাসের অহংকারকে মুহূর্তে স্তব্ধ করে দিল। একে একে সবাই বই খুলে বসলো। কেউ আর মোবাইল হাতে নিল না, কেউ আর ফিসফিস করলো না। গত 1 বছর এই প্রথম এই ক্লাসে এমন নিস্তব্ধ পরিবেশ নেমে এলো। একদিকে করিডোরে দাঁড়িয়ে থেকে শিক্ষকরা একের পর এক আমার ক্লাসরুমের সামনে শুকিয়ে দিতে লাগলো। যে ক্লাসকে পুরো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেপরোয়া ক্লাস বলা হতো, আর সেই ক্লাসের প্রতিটি শিক্ষার্থী মাথা নিচু করে মনোযোগ দিয়ে পড়ছে। দৃশ্যটা যেন কারো কাছে বিশ্বাসযোগ্য লাগছিল না। শেষ পর্যন্ত কয়েকজন শিক্ষক দ্রুত অধ্যক্ষ আমিনুল ইসলামের কক্ষে গিয়ে উপস্থিত হলেন, কিন্তু সেখানে কেউ ঠিকমতো কথা বলতে পারছিলেন না। বিস্ময় যেন তাদের ভাষায় হারিয়ে গেছে। ক্লাস শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ছিল আরও অদ্ভুত। রাসেল, কথা, রাইসা, নীলা ও তাদের পুরো দল মাঠের মাঝখানে গিয়ে গোল হয়ে বসে রইল। রাসেলের শরীর তখনও রাগে থরথর করে কাঁপছে, শরীরের রগগুলো ফুলে উঠেছে। দাঁতে দাঁত চেপে সে বলল, এই অপমান আমি ভুলবো না। এই নতুন স্যারকে এর মূল্য দিতেই হবে। রাইসা সঙ্গে সঙ্গে বলল, দোস্ত, দরকার হলে আঙ্কেলকে বল, একটা ফোন দিলেই তো সব শেষ। রাসেল মাথা নেড়ে বলল, না বাবা, এখন রাজনীতিক ঝামেলায় ব্যস্ত। এখন এসব বলে উল্টো আমার ওপরেই রেগে যাবে। আগে আমরা নিজেরাই দেখি, প্রয়োজন হলে তারপর বাবাকে জানাবো। এতক্ষণ চুপ করে থাকা কথা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে তখন অদ্ভুত এক জেদ, ঠোঁটের কোণে ফুটে উঠল রহস্যময় হাসি। তোরা দেখিস, এবার আমার খেলা শুরু হবে। শক্তি দিয়ে যাকে হারানো যায় না তাকে অন্যভাবে হারাতে হবে। কথাটা বলেই সে নিজের ডান হাতটা সামনে বাড়িয়ে দিল। একে একে রাসেল, রাইসা, নীলা আর বাকিরাও নিজেদের হাত তার হাতের ওপর রাখলো। সেই মুহূর্তে নীরব আকাশের নিচে তারা যেন এক অদৃশ্য প্রতিজ্ঞার আবদ্ধ হয়ে গেল। নতুন শিক্ষক আদ্রিয়ানের বিরুদ্ধে তাদের লড়াই এখনই শুরু। একটু পরে একজন অফিস সহকারী এসে ভদ্রভাবে বললেন, আদ্রিয়ান স্যার, প্রিন্সিপাল স্যার আপনাকে কেবিনে ডাকছেন। আমি কোনো প্রশ্ন না করে ধীর পায়ে প্রিন্সিপাল আমিনুল ইসলামের কেবিনের দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালাম। কেবিনে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব শিক্ষকই উপস্থিত। আর অবাক করার বিষয়, আমাকে দেখে 2-1 সিনিয়র শিক্ষক নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আদ্রিয়ান স্যার, আপনি এখানে বসুন। মাত্র 20-25 দিনের একজন নতুন শিক্ষক হিসেবে এমন সম্মান পেয়ে আমি বিস্মিত হয়ে গেলাম। শান্তভাবে বসতেই প্রিন্সিপাল আমিনুল ইসলাম দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আদ্রিয়ান, আমি জানি না তুমি আজ কি করেছো। রাসেলের মতো বেপরোয়া বকাটে একটা ছেলেকে তুমি শান্তি মানতে বাধ্য করিয়েছো। সত্যি বলতে আই ক্যান্ট
বিলিভ ইটস আদ্রিয়ান। কেবিনের ভিতরে উপস্থিত প্রত্যেক শিক্ষক তখন কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিলেন আমার দিকে। আমি হালকা হাসলাম। তারপর, স্যার, লোহা কাটতে লোহা লাগে। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে এমন কেউ নেই যে নিজেকে সবার ঊর্ধ্বে ভাবতে পারে, কারণ বাপেরও বাপ আছে। আমার কথাগুলো শুনে কেবিনে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। শিক্ষকদের অনেকে অবাক চোখে একে অপরের দিকে তাকালেন। প্রিন্সিপাল আবার বললেন, যাই হোক, আজ বিশ্ববিদ্যালয়ে একটা ইতিহাস তৈরি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এমন একটা আগুনে হাত দিয়েছো যার শিখা এখনো দেখা বাকি। সামনে খুব সাবধানে চলবে, কারণ তুমি সরাসরি আগুনের পেট্রোল ঢেলেছো। আমি শুধু মুচকি এসে মাথা নাড়লাম। এরপর মিটিং শেষ হয়ে গেল। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েই আমি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার উদ্দেশ্যে শহরের একটা বড় শপিং মলে চলে গেলাম। ঠিক সেই সময়ে অথয় চট্টগ্রাম এসেছিল তার এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে। বিয়ে শেষ হওয়ার পর ফেরার আগে সেও কিছু কেনাকাটার জন্য একই শপিং মলে ঢুকেছিল। ভাগ্যের অদ্ভুত খেলায় হঠাৎ মুখোমুখি হয়ে গেলাম দুজন। কয়েক মুহূর্ত নীরবে একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর অথই ঠোঁটে ব্যঙ্গর হাসি টেনে বলল, কি আদ্রিয়ান ভাই, চট্টগ্রামে আমাকে একা পেয়ে মারবে নাকি? মারতেই পারেন। সেদিনের পর থেকে আপনার একটা থাপ্পড় খাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করে রেখে। আমি গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। মনে রাখিস, প্রতারণার ভাষা সবসময় মিষ্টি হয়, আর যার ভেতরে সত্যিকারের অনুভূতি থাকে তার রাগও অনেক গভীর হয়। মানুষ আমার রাগটাই দেখেছে, কিন্তু আমার ভেতরের মানুষটাকে দেখার চেষ্টা কেউ করেনি। অথই তাচ্ছিলের হাসি এসে উত্তর দিল, বাহ, আজকাল তো দেখি সাহিত্যকের মতো কথা বলতে শিখেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, শুধু ক্ষমতা বা অর্থ দিয়ে সংসার হয় না, মানুষের মন জয় করতে হয়। তোমার তো পুরুষকে কোনো মেয়ে বিয়ে করবে না, তো কোনো কালো কুৎসিত বিয়ে হচ্ছে না এমন মেয়ে, তাও তোমার স্বাভাবিক, তোমার চরিত্র, তোমার রাগ সম্পর্কে না যেন বিয়ে করলেও করতে পারে। কথাগুলো আমার আত্মসম্মানে গভীরভাবে কি আঘাত করলো। আমার বুকের ভিতর যেন জমে থাকা ক্ষত আবার নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। এক মুহূর্তের জন্য আমার চোখে পুরনো আগুনের ঝলক দেখা দিল, কিন্তু পরের মুহূর্তে আমি নিজের রাগকে শক্ত হাতে দমিয়ে নিলাম। কোনো উত্তর না দিয়ে নীরবে সেখান থেকে চলে এলাম। পরদিন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বেপরোয়া সেই ক্লাসে সবাই প্রায় এসে গেছে, শুধু কথা এখনও আসেনি। হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে সবার দৃষ্টি গিয়ে থামল। একজন তরুণী ধীর পায়ে ভেতরে প্রবেশ করছে। নীল শাড়ি, নীল হিজাব, হাতে নীল কাচের চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লাল আভা। চারপাশে সকালের আলো যেন তার পোশাকের নীল রঙের সঙ্গে মিশে এক অপূর্ব আবহ তৈরি করেছে। মনে হচ্ছে স্বর্গের কোনো নীলপরী পথ ভুল করে ভার্সিটিতে ঢুকে পড়েছে। যতই সে সামনে এগিয়ে আসছিল ততই তার মুখটা স্পষ্ট হয়ে উঠছিল। তারপর একসঙ্গে কয়েকজন বিস্ময়ে বলে উঠল, ওটা কথা। আবির আর নিলয় প্রায় হতভগ হয়ে তাকিয়ে রইল। যে মেয়েটির প্রতি আগে থেকে তাদের দুর্বলতা ছিল, আজ তাকে যেন সম্পূর্ণ নতুন এক রূপে দেখছে তারা। রাসেল, রাইসা আর নীলার চোখেও স্পষ্ট বিস্ময়ে। রাইসা ধীরে ধীরে বলল, দোস্ত, এমনিতেই কথাকে দেখলে সবাই তাকিয়ে থাকে, সবাই তার রূপে জাদুতে কাবু। এর মধ্যে আজ তো মনে হচ্ছে পুরো ক্যাম্পাসের নজর ওর দিকেই চলে গেছে। সবার কলিজার ভিতরের অন্তরের গভীরে আজকে কথা আগুন লাগিয়ে দিবে। করিডোরের এক পাশে দাঁড়িয়ে আমি অজান্তে একবার তাকিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আমি যেন থেমে গেলাম। আমার মনে অজান্তেই ভেসে উঠল একটি বাক্য, মাশাআল্লাহ। আজ ওকে একবারে অন্যরকম লাগছে। মনে হচ্ছে স্বর্গের কোনো হুর পৃথিবীর জমিনে নেমে এসেছে। তার সৌন্দর্যের সামনে পৃথিবীর সকল সৌন্দর্য যেন মূল্যহীন। পরের মুহূর্তে আমি নিজের দৃষ্টি সরিয়ে নিলাম। মনে মনে নিজেকে ধমক দিলাম, ধ্যাৎ, কিরে আদ্রিয়ান, তুই এখন এখানকার শিক্ষক হিসেবে এসেছিস, তোর কাজ পড়ানো, অন্য কিছু নয়। নিজের মনকে শক্ত করে আমি ধীর পায়ে ক্লাসরুমের দিকে এগিয়ে গেলাম। নীলয় হঠাৎ কথার সামনে এসে দাঁড়ালো। মুগ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থেকে মৃদু এসে বলল, এমনিতেই তোমাকে দেখলে আমার হার্টবিট থেমে যেতে চাই, তার উপর আজকের এই অপরূপ রূপ। সত্যি বলছি, আমার হৃদয় স্পন্দন যেন 1000 গুণ বেড়ে গেছে। এভাবে কি আমাকে মেরেই ফেলবে? কথার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে শান্ত কণ্ঠে বলল, নিলয় ভাই, আর কত প্রশংসা করবেন? আর কদিন পরেই তো ফাইনাল পরীক্ষা দিয়ে বিদায় হয়ে যাবেন। কথাটা বলে সে সামনে এগিয়ে যেতেই আবির পথ আটকে দাঁড়ালো। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ধীর স্বরে বলল,
এমন অপরূপ এক নারীর সৌন্দর্য এক নজর দেখার জন্য পৃথিবীর সব সুখ স্বাচ্ছন্দ্য সব মোহ ত্যাগ করতেও আমি রাজি আছি। কথা শুধু মুচকি এসে এগিয়ে গেল, কিন্তু দূর থেকে সব কিছু দেখছিল রাসেল। আবিরের কথাগুলো তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিল। সে নিজে বুঝতে পারছিল না কখন যে কথার প্রতি তার মনের গভীরে অদ্ভুত এক অনুভূতি জন্ম নিয়েছে। কথার সামনে আসতেই রাসেল আর রাইসা কিছু বলতে উদ্বেগ হলো, কিন্তু কথা হাতের ইশারায় তাদের থামিয়ে দিয়ে বলল, তোরা কিছুদিন আমার সঙ্গে কথা বলবি না, আমার থেকে একটু দূরত্ব বজায় রাখ। কথাটা বলে সে ধীর পায়ে এগিয়ে আমার সামনে দাঁড়ালো। দূর থেকে আমি তাকে দেখছিলাম। এক মুহূর্তের জন্য যেন আমার মন অন্য কোথাও হারিয়ে গিয়েছিল, কিন্তু কথা সামনে এসে দাঁড়াতে আমি নিজেকে সামলে নিলাম। কথা মাথা সামান্য নত করে বলল, স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হঠাৎ এই ধন্যবাদ শুনে আমি বিস্ময় থমকে গেলাম। চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, ধন্যবাদ? হঠাৎ কেন? আমি তোমার কি এমন উপকার করলাম? উল্টো তো গতকাল আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলে। কথা মাথা নিচু করেই শান্ত স্বরে বলল, কাল বাসায় গিয়ে অনেক ভেবেছি স্যার। আপনি আমার নারীত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু যতই ভাবলাম ততই বুঝলাম আপনার কথাগুলোর মধ্যে সত্যিই ছিল। আমি নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি, আর একটু পরে ঘুম ভেঙে যাবে আর সব আগের মতো হয়ে যাবে। এমন একটা বেপরা বকাটে মেয়ে হঠাৎ আজকে নিজের ভুল স্বীকার করছে। কথা আবার বলল, দিন শেষে তো আমিও একজন মেয়ে। আমি জন্ম থেকেই এমন ছিলাম না স্যার। বন্ধুদের সঙ্গে চলতে চলতেই বেপরা হয়ে গিয়েছিলাম। আজ একটা আপুর কাছ থেকে শিখেছি কিভাবে শাড়ি পরতে হয়, কিভাবে নিজেকে গুছিয়ে উপস্থাপন করতে হয়। উনি আমাকে সাজিয়ে দিয়েছেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ, সেটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। যদি সত্যিই এই বেপরা জীবন ছেড়ে ভালো হতে চাও, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। কথার চোখ জ্বলে উঠল। সত্যি স্যার, আপনি আমাকে এই জীবন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন? আমি মাথা নাড়তেই কথা হঠাৎ হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে আজ থেকে আমরা ভালো বন্ধু। হাত বাড়ানো দেখে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, কথা, আমরা কিন্তু শিক্ষক আর শিক্ষার্থী। আমাদের মধ্যে বন্ধুত্ব ব্যাপারটা কেমন যেন লাগে না? কথার চোখে জল চিকচিক করে উঠল। আবেগ মাখা কণ্ঠে সে বলল, বন্ধু হতে কোনো সম্পর্কের বাধা লাগে না স্যার। মা মেয়ে, বাবা ছেলে, শিক্ষক শিক্ষার্থী সবাই একে অপরের ভালো বন্ধু হতে পারে। কথাগুলো শুনেই আমি কিছুক্ষণ নীরব রইলাম। ও অবাক হয়ে যায়, এক রাতে একটা বকাটের ব্যাপারেও আমার এতটা পরিবর্তন। তারপর ভদ্রতার খাতিরে হাত বাড়িয়ে করমর্দন করে বললাম, যদি সত্যি নিজের জীবন বদলাতে চাও, তাহলে আমি তোমার পাশে থাকব, যতটুকু পারি সাহায্য করব। করমর্দন শেষ করেই কথা ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। তবে কয়েক কদম এগিয়ে যেতেই তার ঠোঁটের কোনো অদ্ভুত এক রহস্যময় হাসি ফুটে উঠল। মনে মনে সে বলল, মিস্টার আদ্রিয়ান, দূর থেকেই দেখেছি এক মুহূর্তের জন্য আপনি আমার এমন অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিলেন। আপনি এখনো বুঝতে পারেননি আমি কি করতে যাচ্ছি। আমার এই অভিনয়, আমার এই পরিবর্তনের আড়ালে একটা পরিকল্পনা লুকিয়ে আছে। আপনি আমার আত্মসম্মানে আঘাত করেছিলেন, এবার আমি আপনার মনকে বিভ্রান্ত করেই সেই আঘাতের প্রতিশোধ নেব। আমি আপনার মনকে ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো করে দেব। মনে মনে কথা নীরবে হেসে উঠল। আর দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল রাসেল, রাইসা, নীলা আর তাদের বন্ধুরা। বিস্ময় তাদের চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নীলা হতবাক হয়ে বলল, দোস্ত, কথা কি করতে চাইছে? আমাদের দূরে থাকতে বললো আর নিজে গিয়ে ওই আদিয়ান স্যারের সঙ্গে কথা বললো, হাতও মেলালো, ব্যাপারটা কি? কথা কোনো উত্তর দিল না। বুকের ওপর দু হাত ভাঁজ করে ধীর পায়ে ক্লাসরুমের দিকে হাঁটতে হাঁটতে মনে মনে শুধু একটা কথাই বলল, আদ্রিয়ান, আপনি আমার সম্মান আর অহংকারে আঘাত করেছিলেন। এবার আমি আপনার মনে এমন আঘাত করব যা যন্ত্রণা আপনি কাউকে বলতেও পারবেন না, আবার সহ্য করাও সহজ হবে না। সেদিন থেকেই শুরু হলো নতুন এক খেলা। কয়েকদিন পর ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর একে একে সব শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে চলে গেলেও কথা নীরবে নিজের ক্লাসরুমে বসে থাকতো। সে অপেক্ষা করত শুধু একটি মুহূর্তের, যখন আমি ক্লাস শেষ করে বের হব। সেদিনও তাই হলো। আমি করিডোর দিয়ে বের হতেই কথা দ্রুত পায়ে আমার পাশে এসে হাঁটতে শুরু করলো। আরে কথা, তুমি এখনো বাসায় যাওনি? আমি তো ভেবেছিলাম সবার মতো তুমিও চলে গেছো। কথা মৃদু এসে উত্তর দিল, আমি তো বাসায় না, হোস্টেলে থাকি। আর আগের মতো বন্ধুদের সঙ্গে আর চলতে ইচ্ছে করে না, তাই বসেছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একসঙ্গে বের হব। এরপর দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পথ পেরিয়ে গেলাম। পড়াশোনা, ভবিষ্যৎ, জীবন, নানা বিষয় নিয়ে কথা হতে লাগলো। ধীরে ধীরে আমাদের মধ্যে এক ধরনের আন্তরিকতা তৈরি হতে শুরু করলো, যা বাইরে থেকে দেখলে নিছক শিক্ষক আর শিক্ষার্থীর সৌন্দর্যপূর্ণ সম্পর্ক বলেই মনে হতো। কিন্তু আমি জানতাম না, আমার জীবন আগেও দুই নারীর বিশ্বাসঘাতকতায়
গভীর ক্ষত তৈরি করে গেছে। সেই ক্ষত এখনো শুকায়নি। আর কথা, সেজন্য সেই ভাঙ্গা হৃদয়ের সামনে আবারও অদৃশ্য এক হাতুড়ি হাতে দাঁড়িয়ে আছে। তার মনে লুকিয়ে আছে এমন এক পরিকল্পনা যার কথা আমি কল্পনাও করতে পারিনি। অন্যদিকে কথা যখন রাসেল, রাইসা, নীলা, আবির আর নিলয়ের সঙ্গে প্রায় সব কথাবার্তা বন্ধ করে দিল, তখন তাদের ভিতরে অস্থিরতা বাড়তে লাগলো। আবির মনে মনে বলল, এভাবে চলতে থাকলে আদ্রিয়ান স্যার হয়তো কথাকে আমার কাছ থেকেই দূরে নিয়ে যাবে। অন্যদিকে নিলয় অস্বস্তিতে ভুগছিল। না, এভাবে চলতে দেওয়া যায় না। ওদের বন্ধুত্ব দিন দিন গভীর হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো আমি কথাকে পুরোপুরি হারিয়ে ফেলবো। সবচেয়ে বেশি পরিবর্তন হচ্ছিল রাসেলের মধ্যে। এতদিন সে নিজের অনুভূতিটা বুঝতেই পারেনি, কিন্তু এখন প্রতিটি মুহূর্তে তার উপলব্ধি হচ্ছিল কথা অনেক আগেই তার হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। আর সেই কথাকে হারিয়ে ফেলার ভয় থেকেই আমার প্রতি তার ভেতরে তীব্র হিংসা জন্ম নিতে শুরু করলো। একদিন আমি একটি নতুন ব্যাচেলর বাসা ঠিক করলাম। প্রয়োজনে কিছু জিনিসপত্র কেনার জন্য বাজারে যাব। এমন সময় কথা বলল, আমিও আপনার সঙ্গে যাব। আমি একবার ফিরে তাকিয়ে মুচকে এসে বললাম, আচ্ছা চলো। দুজনে বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে লাগলাম। কথা অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতেই কোনটা দরকার, কোনটা ভালো হবে সব দেখে শুনে পরামর্শ দিচ্ছিল। তার এই পরিবর্তন দেখে, তার এই আচরণ দেখে আমি বিস্মিত হচ্ছিলাম বারবার। কারণ কথার ভাবভঙ্গি একেবারে একটা ঘরের স্ত্রীর মতো মনে হচ্ছিল। কথা কোনো মার্কেটে তার শিক্ষকের সাথে আসেনি, মনে হয় যেন তার স্বামীর সাথে এসেছে। আমি মনের অজান্তেই ভাবছিলাম, মেয়েটা কি সত্যি এতটা বদলে গেছে? সব কেনাকাটা শেষ করে বললাম, কথা তুমি হোস্টেলে যাবে না? দেরি হয়ে যাবে তো। কথা তখন মুচকি এসে বলে ওঠে, আমি হোস্টেলে থাকি, বাড়িতে নয় যে বাবা মাকে জবাবদিহিতা করতে হবে। এরপর আমরা আমার নতুন বাসায় পৌঁছালাম। কথা নিজ হাতে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে দিতে সাহায্য করলো। সব কিছু পরিপাটি করে সাজিয়ে রাখলো। এমনভাবে সে সব কিছু করছিল যেন এটা তার সংসার আর তার স্বামী আমি। রাত হয়ে যাওয়ায় বাইরে থেকে খাবার এনে দুজনে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে আমি বললাম, চলো তোমাকে হোস্টেলে পৌঁছে দিই, অনেক রাত হয়ে যাচ্ছে। কথা কিছুক্ষণ নীরব থেকে ধীরে বলল, জানি না কেন এখনই চলে যেতে ইচ্ছে করছে না। আপনার সঙ্গে কথা বলবো। আপনার সাথে থাকলে মনটা অনেক হালকা লাগে। মনে হয় আপনি খুব আপন একজন কাছের মানুষ। হঠাৎই কথাগুলো শুনে আমার বুকের ভিতরে অদ্ভুত এক আলোড়ন উঠল। তবু আমি নিজের অনুভূতিকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করে বললাম, অনেক রাত হয়েছে, আগে হোস্টেলে ফিরে যাও। দেরি হলে ওখানে তোমারই সমস্যা হবে। এসব কথা পরে বলা যাবে। শেষ পর্যন্ত আমি কথাকে গাড়িতে তুলে দিলাম। গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে কথা মনে মনে ভাবলো, মিস্টার আদ্রিয়ান, আপনি বাইরে থেকে যত কঠিনই হন না কেন, আপনার ভেতরের মানুষটা এতটা কঠিন নয়। আমার পরিকল্পনা সফল করতে এখনো সময় লাগবে, তবে আমি থামছি না। আমি ভালো করে বুঝতে পেরেছি আপনি আমাকে মন থেকে পছন্দ করেন, হয়তো ভালোবাসেন, আর সেটাকে পুঁজি করে খুব শীঘ্রই আপনাকে আমি নিজের কন্ট্রোলে নিয়ে নেব। অন্যদিকে বাসায় ফিরে নির্জন ঘরে বসে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। আমার মনে বারবার ভেসে উঠছিল কথার পরিবর্তিত আচরণ। আমি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলাম কথা আমাকে ভালোবাসতে শুরু করেছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু না, আমাকে সীমারেখা ভুললে চলবে না। সে আমার শিক্ষার্থী। একজন শিক্ষক হিসেবে আমার দায়িত্ব তাকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করা, এর বেশি কিচ্ছু না। তবু মনের এক কোণে অদ্ভুত এক প্রশ্ন বারবার ফিরে আসছিল, কথার এই পরিবর্তন কি সত্যিই আন্তরিক, নাকি এর আড়ালে এখনও কোনো অজানা রহস্য লুকিয়ে আছে? দিন যত এগোতে লাগলো তত আমার আর কথার অজান্তেই আমাদের হৃদয়ের অদৃশ্য দূরত্ব কমতে শুরু করলো। প্রতিটি দিন, প্রতিটি কথোপকথন, প্রতিটি ছোট্ট মুহূর্ত যেন নিঃশব্দে আমাদের সম্পর্কের গভীরতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল। যদিও বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো শিক্ষক বুঝতে পারেনি, কিন্তু কথার সহপাঠীরা, বিশেষ করে রাসেল, রাইসা, নীলা, আবির এবং নিলয় সবাই খুব ভালো করে বুঝতে পারছিল কথা ধীরে ধীরে তাদের প্রভাবের বাইরে চলে যাচ্ছে। সেজন্য একটু একটু করে আমার বিশ্বাসের জগতে প্রবেশ করছে। তবে তারা জানতো না কথার অন্তরের গোপন পরিকল্পনা এখনও অন্য কিছু। এভাবে দেখতে দেখতে 3 মাস, 4 মাস, তারপর 5 মাস কেটে গেল। এই দীর্ঘ সময়ে কথা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল আমি তাকে পছন্দ করি, হয়তো ভালোবাসি। কিন্তু প্রতিবারই শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের অদৃশ্য দেয়াল আমাকে নিজের অনুভূতি প্রকাশ করতে বাধা দেয়। সেই সংকোচই আমাকে বারবার এক পা এগিয়ে আবার 2 পা পিছিয়ে নিয়ে আসে। এদিকে আমি ধীরে ধীরে নিজের মনকে আর অস্বীকার করতে পারছিলাম না। নিঃশব্দে নিজের মনে বলে উঠলাম, কথা যদি আমার ছাত্রী না হতো তাহলে হয়তো অনেক আগে আমার মনের সব কথা, আমার ভালোবাসার প্রতিটি অনুভূতি তার সামনে নিঃসংকোচে প্রকাশ করে দিতাম।
কিন্তু সেটা সম্ভব নয়। সে আমার ছাত্রী। আমি যদি ভুল কোনো পদক্ষেপ নেই তাহলে হয়তো আমাদের এই সুন্দর বন্ধুত্বটাই চিরদিনের জন্য হারিয়ে ফেলব। এদিকে কথা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দীর্ঘদিনের পরিকল্পনাকে আর অপেক্ষায় রাখতে চায় না সে। মনে মনে নিজেকেই বলল, আজ বিশ্ববিদ্যালয় ছুটির পর আদ্রিয়ান স্যারকে একটা পার্কে নিয়ে যায়। আজই আমার মনের সব কথা তাকে বলবো। আমি নিজেই তাকে ভালোবাসার কথা বলবো। সেই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণ এক রহস্যময় হাসি ফুটে উঠল। আর ঠিক সেই হাসির আড়ালে লুকিয়ে রইল এমন এক পরিকল্পনা যার কথা এই মুহূর্তে আমি তো দূর, পৃথিবীর আর কেউই জানে না। হোস্টেলের রুমে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছিল কথা। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। বইয়ের পাতায় চোখ রেখে নিজের জগতে ডুবেছিল সে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো রাইসা। হঠাৎ তাকে এভাবে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কথা ভুরু কুঁচকে মুচকে এসে বলল, কিরে রাইসা, এভাবে সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারবি নাকি? রাইসা ধীরে ধীরে এগিয়ে এসে কথার সামনে বসে পড়ল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে তুই আদ্রিয়ান স্যারের প্রেমে পড়ে গেছিস। শুধু প্রেম না, একেবারে হাবুডুবু খাচ্ছিস। কথাটা শুনেই কথা হো হো করে এসে উঠল। পাশের বালিশটা তুলে রাইসার গায়ে ছুঁড়ে মেরে বলল, প্রেম? তাও আমি? তোর মাথা ঠিক আছে তো? যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন এই কথার মনে কারোর জন্য প্রেম জন্মাবে। দেখিস না, আবির নিলয় আমাদের সিনিয়র হয়েও আমার জন্য পাগল। আমি কিন্তু কখনো তাকে পাত্তা দিইনি, উল্টো সরাসরি না করে। রাইসা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তাহলে তুই আদ্রিয়ান স্যারের সঙ্গে যেভাবে চলছিস, আমাদের কাউকেই সময় দিচ্ছিস না। এর কারণটা কি? অন্তত আমাকে তো বলতে পারিস। কথার ঠোঁটের কোণে ধীরে ধীরে রহস্যময় হাসি ফুটে উঠল। সে নিচু স্বরে বলে উঠল, শোন, আদ্রিয়ান স্যার যেদিন আমাদের অপমান করেছিল, আমার অহংকার আর আত্মসম্মানে যেভাবে আঘাত করেছিল, এটা তারই প্রতিশোধ নেওয়ার একটা পথ। কথাটা শুনে রাইসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে আতঙ্ক মেশানো কণ্ঠে বলল, তুই কিন্তু আগুন দিয়ে খেলছিস কথা। যেভাবে আদ্রিয়ান স্যারের সঙ্গে মিশছিস, একদিন দেখবি তুই নিজেই ওনার প্রতি দুর্বল হয়ে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছিস। রাইসার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে রাইসার কাঁধে আলতো দু একটা চাপড় মেরে বলল, তুই আমার বাবাকে চিনিস? রাইসা কপাল কুঁচকে তাকাতেই কথা গর্বভরা কণ্ঠে বলল, আসলাম খান। চট্টগ্রামের এমন একটা নাম যার নাম শুনলে অনেক মানুষের পায়ের নিচের মাটি সরে যায়। যে মানুষ দিনের আলোতেও রক্ত ঝরাতে দ্বিধা করে না, দিনে দুপুরে মানুষ জবাই করে আমার বাবা। রাইসা কথাটা শুনেই যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে দু কদম পিছিয়ে গেল। বুকের ওপর হাত রেখে বড় বড় শ্বাস নিতে নিতে কাঁপা গলায় বলল, আসলাম খান? সেই আসলাম খান যিনি একদিন প্রকাশ্যে একজন এমপিকে মারধর করেছিলেন, যার কাছে মানুষ হত্যা নাকি সাধারণ পশু জবাই করার মতোই ব্যাপার। তুই তুই সেই আসলাম খানের মেয়ে? কথা গর্ব ভরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি সেই আসলাম খানের মেয়ে। আর একটা কথা, আমার বিয়েও অনেক আগে থেকেই ঠিক করা আছে। যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম শুনলে তোরাও পায়ের নিচের মাটি থাকবে না। রাইসা এবার সম্পূর্ণ হতবাক, আতঙ্কিত হয়ে বলল, কি বলছিস? তোর বিয়ে আগে থেকেই ঠিক হয়ে গেছে? আমাদের তো কোনোদিনও বলিসনি। কে সে? নামটা বল। কথা ধীরে ধীরে বলল, আমার বড় চাচার ছেলে, রায়ান খান আরহান। মানুষটা একেবারে সাইকো। কেউ যদি আমার দিকে চোখ তুলে তাকায়, সে সেই চোখ তুলে ফেলতেও পিছুপা হয় না। স্কুলে পড়ার সময় একজন প্রভাবশালী শিল্পপতির ছেলে আমাকে ফুল দিয়ে প্রপোজ করেছিল। সেই ছেলেটার হাতে ফুল ছিল, আরহান ভাই সেই হাতটাই কেটে দিয়েছিল। রায়ান খান আরহান নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে রাইসার মুখের রং মুহূর্তেই ফ্যাকাশ হয়ে গেল। তার শরীর থরথর করে কেঁপে উঠল। সে আবারও দু এক পা পিছিয়ে নিজের বুকের উপর হাত চেপে বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। আতঙ্ক ভরা চোখে সে ফিসফিস করে বলল, রায়ান খান আরহাম মানে সেই মানুষ যার এক কথায় চট্টগ্রামের বড় বড় মন্ত্রী, প্রভাবশালী নেতা, সন্ত্রাসী, গ্যাংস্টার সবাই উঠে বসে? সেই রায়হান খান আরহান দিনে দুপুরে মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলে, তাও ভরা মানুষের সামনে? সেই রায়হান খান আরহান? কথার শোকে তখন গর্বের ঝিলিক। সে দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, সেই রায়ান খান আরহান। তাকে আমি ভালোবাসি না, কিন্তু আমি এমন একজনকেই চাই যার নাম শুনলে সবাই ভয় পাবে। মন্ত্রী, পুলিশ, সন্ত্রাসী, গ্যাংস্টার সবাই যার উপস্থিতিতে কেঁপে উঠবে। আর আমার আরহান ভাই ঠিক তেমনই একজন মানুষ। রাইসা আতঙ্কের শুকনো ঢোক গেলে কাপা গলায় বলল, তার মানে আবির ভাই, নিলয় ভাই, আর এখন আদ্রিয়ান স্যার যেভাবে তোর সঙ্গে মিশছে, যদি আরহান ভাই জানতে পারে তাহলে তো তাদের জীবনই বিপদের মুখে পড়ে যাবে। আরহান ভাই আদ্রিয়ান স্যারের অস্তিত্ব মুছে দেবে এই দুনিয়া থেকে। রাইসার চোখে তখন বিস্ময়ের আতঙ্ক একসাথে খেলা করছে। সে অবিশ্বাসের দৃষ্টিতে কথার দিকে তাকিয়ে রইল।
যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তখন কথা বেপরোয়া ভাবমূর্তি নিয়ে ঠোঁটের কোণে অহংকারে হাসি ফুটিয়ে ধীরে ধীরে বলে উঠল, আমি তো চাই আগে আদ্রিয়ান স্যার আমার প্রেমে হাবুডুবু খাক, তারপর আমার ভালোবাসার আঘাতে তার অন্তরটা, তার মনটা টুকরো টুকরো করে দেব। এরপর আনহান ভাইয়ের কানে শুধু একটা নাম তুলে দেব, আদ্রিয়ান স্যার। কথাগুলো শুনে রাইসা রীতিমতো স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো বিস্ফোরিত, বুকের ভিতর নিঃশ্বাসের ওঠানামা বেড়ে গেছে। নিজেকে সামলে নিয়ে সে কাপা গলায় বলল, তুই তো এক ছিলে দুই পাখি মারতে চাইছিস কথা। একদিকে তোর অপমানের প্রতিশোধ, আর অন্যদিকে আদ্রিয়ান স্যারের জীবনটাই শেষ হয়ে যাবে। অন্যদিকে নিজের নির্জন ফ্ল্যাটের জানালার পাশে দাঁড়িয়েছিলাম, হাতে ধোয়া ওঠা এক কাপ কফি। দূরের ব্যস্ত শহরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নিজের জীবনের গত 6 মাসের কথা ভাবছিলাম। মাত্র 6 মাস আগেও আমি ছিলাম ব্যবসায়িক জগতের এক অপ্রতিরোধ্য নাম। যে প্রজেক্টে আদ্রিয়ান মির্জা টেন্ডার জমা দিত, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ভয়ে টেন্ডার জমাই দিত না। আমার নাম শুনলে বড় বড় ব্যবসায়ীদের কণ্ঠ শুকিয়ে যেত। আমার ক্রোধের সামনে বাঘের গর্জনে যেন স্নান হয়ে পড়ত। আর আজ আমি একজন সাধারণ বিশ্ববিদ্যালয় শিক্ষক। ঠোঁটের কোণে শান্ত একটু হাসি ফুটিয়ে নিজেই নিজেকে বললাম, এতে আমার কোনো আফসোস নেই, কারণ ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একদিন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। পরদিন বিশ্ববিদ্যালয়ে এসেই আমার চোখ অজান্তেই কাউকে খুঁজতে লাগলো, কিন্তু আমি জানতাম না কেন এমন হচ্ছে। শুধু এতটুকু বুঝতে পারছিলাম, কথাকে না দেখলে আমার মন অদ্ভুত এক শূন্যতায় ভরে যায়। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো কথা। আজ তার পরনে ছিল নীল রঙের 3 পিস, মাথায় পরিপাটি করে জড়ানো হিজাব, হাতে রেশমি চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য চারপাশের বাতাসকেও থমকে দিচ্ছে। নিলয়, আবির, রাসেল, এমনকি বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ছেলের চোখ অনিচ্ছা সত্ত্বেও তার দিকে স্থির হয়ে রইল। কেউ চোখ ফিরিয়ে নিতে পারছিল না। আমি এক মুহূর্তের জন্য নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। কথা ধীরে ধীরে আমার সামনে এসে মুচকে এসে বলল, স্যার, আজ ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পরে আপনাকে নিয়ে একটা জায়গায় যেতে চাই, ফ্রি থাকবেন তো? আমি হালকা হাসলাম। আই এম অলওয়েজ ফ্রি মাই ডিয়ার স্টুডেন্ট। কথা আর কিছু না বলেই মৃদু হাসি উপহার দিয়ে ক্লাসরুমের ভিতরে চলে গেল। পুরো ক্লাস জুড়ে আমি পড়াচ্ছিলাম ঠিকই, কিন্তু মাঝে মধ্যে আমার দৃষ্টি অজান্তেই কথার দিকে চলে যাচ্ছিল। আর কথা সেসব বুঝেও কিছু বুঝছে না, এমন ভান করে মাঝে মাঝে মুচকি এসে নিচু হয়ে বইয়ের দিকে তাকাচ্ছিল। অন্যদিকে তার মনের গভীরে চলছিল সম্পূর্ণ ভিন্ন এক খেলা। ক্লাস শেষ হতেই সবাই একে একে বেরিয়ে যেতে লাগলো। রাসেল এসে কথার সামনে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, কিরে কথা, যাবি না? ইদানিং দেখছি আমাদের একেবারে পাত্তা দিচ্ছিস না। আদ্রিয়ান স্যারকে পেয়ে মনে হয় আমাদের ভুলেই গেছিস। কথা শুধু চোখের ইশারায় তাকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, বেশি কিছু বলিস না, চুপচাপ চলে যা, পরে তোর সঙ্গে কথা বলবো। সবাই চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রায় ফাঁকা হয়ে গেল। আমি আর কথা ধীর পায়ে হাঁটতে হাঁটতে কাছের একটি পার্কে গিয়ে বসলাম। দুজনের মাঝখানে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। মৃদু বাতাস বইছে, অথচ কারো মুখে কোনো কথা নেই। অবশেষে নীরবতা ভাঙলাম। কথা, আজ তো বলেছিলি কিছু বলবে, এখন এত চুপ করে আছো কেন? কথা লজ্জায় মুখ অন্যদিকে ফিরে নিল। আঙ্গুল দিয়ে ওনার প্রান্ত মোচড়াতে মোচড়াতে নিচু স্বরে বলল, স্যার, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। অনেক সাহস নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সব সাহস কোথায় যেন হারিয়ে গেছে। সাহস না পেলে বলার দরকার নেই, চলো তাহলে আর যাই। কথা যেন থমকে গেল, দ্রুত মাথা নেড়ে বলল, না না স্যার, যাবেন না। আসলে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। তুমি যেভাবে ভয় পাচ্ছ মনে হচ্ছে আমি কোনো বাঘ আর এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো। কথা কিছুক্ষণ মাথা নিচু করে নীরবে বসে রইল, তারপর ধীরে ধীরে মুখ তুলে মৃদু কণ্ঠে বলল, স্যার, আপনি তো বাঘ নন, কিন্তু একজন মানুষ। যখন তার স্বপ্নের মানুষকে, নিজের মনের মানুষকে বুকের ভেতর লুকিয়ে রাখা সব অনুভূতির কথা বলতে চায়, তখন হাজারো জড়তে এসে তাকে আটকে ধরে। কথাগুলো শুনেই আমি যেন মুহূর্তেই জমে গেলাম। বিস্ময়ে আমার চোখ দুটো বড় হয়ে উঠল। আমি নির্বাক হয়ে কথার দিকে তাকিয়ে রইলাম। আর কথা মাথা নিচু করে আবার বলতে শুরু করলো, প্রথম দিন থেকে আপনার ব্যক্তিত্ব, আপনার গুড লুকিং, আপনার স্টাইল সব কিছুই আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু আমার অহংকার আর বেপরোয়া স্বভাবের জন্য সেই অনুভূতি প্রকাশ করা তো দূরের কথা, উল্টো আপনার মনেই আমি নিজের হাতে হাজারো ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছিলাম। আপনার মনকে বিষাক্ত করে তুলেছি। আমি অবাক চোখে তাকিয়ে শান্ত গলায় বললাম, আজ হঠাৎ এসব কথা কেন? আর আমি তোমার মনের মানুষ কথাটা ঠিক বুঝতে পারলাম না। কথা গভীর একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, স্যার, যেদিন আপনি আমার নারীত্ব, আমার চলাফেরা আর জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেদিন থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা করি। তারপর আপনার সঙ্গে বন্ধুত্ব হলো। সেই বন্ধুত্বের মাঝেই কখন যে আপনার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি। সে একটু থামলো,
কণ্ঠ আরও ভারী হয়ে এলো। এখন শুধু একটা কথাই মনে হয়, যদি কোনোদিন আপনি আমার থেকে দূরে চলে যান, তখন মনে হয় বুকের ভেতরের হৃৎপিণ্ডটা ছটফট করে চিৎকার করে উঠবে, না আদ্রিয়ান, শুধু আমার। কথাগুলো শেষ হতেই আমি যেন বিদ্যুৎ স্পষ্ট মানুষের মতো উঠে দাঁড়ালাম। আমার মুখে বিস্ময়, চোখে মুখে তীব্র অস্থিরতা। কথা, তুমি কি বলছো? আমি আর টিচার, বিষয়টা এত সহজ নয়। কথা এবার শান্ত স্বরে উত্তর দিল, স্যার, আমি এখন 21 বছরের বেশি, আপনি 30। এই বয়সের পার্থক্য আমার কাছে কোনো বিষয় নয়। আমি শুধু আমার অনুভূতির কথাই বললাম। পৃথিবীর কোথাও তো লেখা নেই দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরকে সম্মান করলে ভবিষ্যতে এক হতে পারবে না। একজন শিক্ষক একজন শিক্ষিকা ভালোবেসে বিয়ে করতে পারে না। আমি দীর্ঘক্ষণ চুপ করে রইলাম। বিষয়টা শুধু বয়সের নয় কথা, তুমি এখন আমার ছাত্রী। এই অবস্থায় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, আমার বিবেকও সেটা অনুমতি দিচ্ছে না। কথা চোখ ভিজে যাওয়া কণ্ঠে বলল, আমি আপনাকে কোনো চাপ দিতে চাই না স্যার, শুধু আমার মনের কথাটা জানিয়ে রাখলাম। আপনি যেদিন মনে করবেন সময়টা সঠিক, সেদিন উত্তর দেবেন, আমি অপেক্ষা করতে পারবো। কথার কথায় আমি গভীরভাবে তার দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ নীরব থাকার পর বললাম, আপাতত এই বিষয়টা আমাদের দুজনের মধ্যেই থাক। আগে শিক্ষক আর ছাত্রীর সম্পর্কটা সম্মানের সঙ্গে শেষ হোক। এরপর যদি তোমার অনুভূতি একই থাকে, তখন আমরা ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখতেই পারি। কথার চোখে তখন আনন্দ আর আবেগ একসঙ্গে ঝিলমিল করে উঠল। সে অশ্রুসিক্ত হাসি নিয়ে বলল, এই উত্তরটাই আমার জন্য যথেষ্ট স্যার, আমি অপেক্ষা করব। দুজনেই নীরবে পার্কের পথ ধরে হাঁটতে লাগলাম। নতুন এক অনুভূতির সূচনা যেন আমাদের মাঝখানে জন্ম নিল। কিন্তু আমি জানতাম না যে আগুনে একসময় দুবার পড়ে ছাই হয়ে নিজের জীবন নতুন করে গড়ছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলায় আবারও সে আগুনের দিকে অজান্তে পা বাড়িয়ে দিয়েছি। অন্যদিকে আমার জন্য নীরবে অপেক্ষা করছিল কথার ভয়ঙ্কর প্রভাবশালী পরিবার এবং কথার হবু স্বামী হিসেবে পরিচিত রায়ান খান আরহান, যার সঙ্গে বিরোধে জড়ানোর সাহস বড় বড় মন্ত্রী, প্রভাবশালী নেতা, গ্যাংস্টার কেউই সহজে করে না। আর ভাগ্যের অদৃশ্য খেলায় আমি বুঝতেই পারিনি আমি ইতিমধ্যে সেই ঝড়ের কেন্দ্রবিন্দুর দিকে এগিয়ে গেছি। কথা হোস্টেলে ফিরে এক নিঃশ্বাসে রাইসাকে আমার সঙ্গে পার্কে হওয়া পুরো ঘটনা খুলে বলল। কীভাবে সে নিজের মনের কথা প্রকাশ করেছে, আমার প্রতিটি উত্তর কিছুই বাদ দিল না। সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর রাইসা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর নিঃশ্বাস ফেলে বলল, কথা, এর মানে হচ্ছে আদ্রিয়ান স্যার তোকে ছাত্রী বলেই এখনো পুরোপুরি গ্রহণ করতে পারছে না। তা না হলে তোর প্রপোজাল এত সহজে ঝুলিয়ে রাখতো না। আমার মনে হয় শিক্ষক ছাত্রীর সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত স্যার কোনো সিদ্ধান্ত নেবে না। কথা মৃদু হেসে শান্ত গলায় বলল, দেখি আর কিছুদিন যাক, তারপর কি করা যায় সেটা ভেবে দেখব। এরপর দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস। সময়ের সঙ্গে সঙ্গে আমার আর কথার মধ্যে সম্পর্ক আরও গভীর হতে লাগলো। অন্যদিকে নিলয়, আবির আর রাসেলের চোখে আমি যেন ধীরে ধীরে বিষে পরিণত হলাম। সুযোগ পেলে কিভাবে আমার ক্ষতি করা যায় সেই চিন্তায় তাদের মাথায় ঘুরপাক খেতে লাগলো। বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ছেলে ভেতরে ভেতরে ঈর্ষায় জ্বলতে শুরু করলো, কারণ আমার জন্যই তারা আর কথার কাছে যাওয়ার সুযোগ পাচ্ছিল না। তবুও ভার্সিটির প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকরা আমাকে কিছু বলতো না, কারণ এই বেপরোয়া ক্লাসটাকে আমি কন্ট্রোল করে রেখেছি। একদিন বিকেলে আমি এর কথা পাশাপাশি হাঁটছিলাম। হঠাৎ কথা শিশুর মতো আবদার করে বলল, স্যার, আজ আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। আমি মুচকে এসে তাকিয়ে নিয়ে রাস্তার পাশের একটি ফুচকার দোকানে বসলাম। দুজন ফুচকা খাচ্ছিলাম। ঠিক পাশের বেঞ্চে বসে একজন মধ্যবয়স্ক লোক পত্রিকা পড়ছিলেন। হঠাৎই আমার চোখ পড়ল পত্রিকার প্রথম পাতার মোটা শিরোনামে, রায়হান খান আরমানের হাতে আরেক শিল্পপতির খুন, আতঙ্কে কেউ মুখ খুলতেও রাজি নয়। কৌতূহলবশত আমি ভদ্রলোককে উদ্দেশ্য করে বললাম, চাচা, এই আরহান নামের লোকটার কথা তো অনেক শুনেছি। সবাই বলে সে নাকি কাউকে ভয় পায় না। বড় বড় মন্ত্রী, প্রভাবশালী নেতা, এমনকি গ্যাংস্টারও তার নাম শুনে নাকি কেঁপে ওঠে। ভদ্রলোক পত্রিকা ভাঁজ করে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বাবা, সবাই তো জীবনের মায়া আছে। এই আরহানের সঙ্গে শত্রুতা করা আর নিজেদের আইসাইলকে দাওয়াত দেওয়া দুটাই এক কথা। পাশে বসে ফুচকা খাচ্ছিল কথা। লোকটার কথাগুলো শুনে তার ঠোঁটের কোনো অদ্ভুত এক চিলতে হাসি ফুটে উঠল। মনে মনে সে ভাবল, যেদিন রায়ান খান আরহান আদ্রিয়ানের কথা জানবে, সেদিন এই মানুষটার অস্তিত্বটাই হয়তো মুছে যাবে। ফুচকা খাওয়া শেষ করে দুজনে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে বললাম, আচ্ছা কথা, তোমাদের এই চট্টগ্রামের রায়ান খান আরহানকে নিয়ে অনেক গল্প শুনেছি। অনেকে তো বলে আইন শৃঙ্খলা বাহিনীও নাকি তাকে ধরতে ভয় পায়। কথা শান্ত গলায় বলল, আপনাকে এসব কে বলেছে? মামলা না হলে গ্রেপ্তারের প্রশ্নই আসে না। আর এখন পর্যন্ত এমন সাহস কারো হয়নি যে তার বিরুদ্ধে মামলা করবে। বাহ, দেখছি লোকটার সম্পর্কে বেশ ভালোই জানো। তাহলে বুঝতে পারছি
সে সত্যি অনেক প্রভাবশালী। এমন অবস্থায় মানুষ ভয়ে তার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না। কথা মুচকে এসে আমার দিকে তাকিয়ে বলল, জীবনের মায়া সবারই আছে স্যার, আর তার সামনে দাঁড়ানোর মতো মানুষ এখনো জন্মায়নি। হতে পারে জন্মেছে, শুধু এখনও তাদের মুখোমুখি দেখা হয়নি। কোনোদিন যদি সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়ে, তখন বোঝা যাবে কে আসলে কতটা শক্তিশালী। কথা শুধু রহস্যময় হাসি আসলো। সেদিনের মতো দুজনে বিদায় নিলাম। কথা ফিরে গেল হোস্টেলে, আর আমি ফিরে গেলাম আমার একাকী ব্যাচেলর বাসায়। এরপর টানা 3 দিন কথা বিশ্ববিদ্যালয়ে এলো না। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিল সে। প্রথম দিন কোনোভাবে নিজেকে সামলে নিয়েছিলাম আমি। দ্বিতীয় দিন থেকে অদ্ভুত এক অস্থিরতা আমাকে গ্রাস করতে শুরু করলো। আর তৃতীয় দিন আমি যেন নিজের উপর থেকে নিয়ন্ত্রণই হারিয়ে ফেললাম। বারবার আমার চোখ ক্লাসরুমের দরজার দিকে চলে যাচ্ছিল। প্রতিটি পদধ্বনিতে মনে হচ্ছিল এই বুঝি কথা এসে দাঁড়াবে, কিন্তু না, সে এলো না। সেদিনই আমার প্রথমবার নিজের মনকে স্পষ্ট করে চিনতে পারলাম। আমি বুঝে গেলাম অজান্তে কথাকে আমি নিজের হৃদয়ের গভীরে স্থান দিয়ে ফেলেছি, এমন এক জায়গায় যেখান থেকে তাকে সরিয়ে ফেলা সম্ভব নয়। হঠাৎ আমার মনে পড়ল, এতদিন একসঙ্গে চলাফেরা করেও আমি কখনো কথার ফোন নম্বরই নেইনি। আর সেই ছোট্ট ভুলটাই আজ আমার অস্থিরতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ালো। আমার মনে একের পর এক প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করছিলাম, কথা তো বলে সে আমাকে ভালোবাসে, কিন্তু যদি সেও রাহিয়ার অথয়ের মতো একদিন বদলে যায়, যদি সেও আমার ভালোবাসাকে অস্বীকার করে, যদি আবারও প্রতারণার শিকার হই। একবার নয়, দুবার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে আমার। সেই পুরনো ক্ষতগুলো যেন আবারও নতুন করে রক্ত ঝরাতে শুরু করলো। অস্থিরতা আমার মাথা যেন কাজ করাই বন্ধ করে দিল। ঠিক তখনই করিডোরে আমার চোখে পড়ল রাইসাকে। আমি দ্রুত তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, রাইসা, কথা কোথায় থাকে? রাইসা কোনো কিছু না বুঝে হোস্টেলের নাম আর রুম নম্বর বলে দিল। সেদিনের আমি ক্লাসে মন বসাতে পারলাম না। অস্থির হৃদয় নিয়ে সোজা কথার হোস্টেলের দিকে রওনা দিলাম। পথে হাঁটতে হাঁটতে আবারও নিজের মনকে বললাম, যদি কথা আমাকে ছেড়ে চলে যায়, এবার আর ভেঙে পড়ব না। প্রয়োজনে নিজের জিনিস নিজে আদায় করে নেব, জোর করে হলেও। সারা জীবনের জন্য জোর করে নিজের করে নেব। কিছুক্ষণ পর আমি হোস্টেলে পৌঁছে গেলাম। রাইসার দেওয়ার রুম নম্বর খুঁজে বের করে দ্রুত কথার কক্ষের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা হাত খোলা ছিল। ভেতরে ঢুকে দেখলাম কথা বিছানায় বসে মোবাইলে স্ক্রল করছে। হঠাৎ আমাকে সামনে দেখে কথা বিস্ময়ে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। এক মুহূর্ত দেরি না করে আমি দ্রুত এগিয়ে গেলাম। আবেগে ভেঙে পড়া মানুষটার চোখে তখন আর কোনো দ্বিধা ছিল না। আমি কথার 2 কাঁধ আলতো করে ধরে ফেললাম। আমার বুকের ভিতর হৃদস্পন্দন এতটাই দ্রুত চলছিল যে খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা কথা পর্যন্ত সেই অস্থিরতার ছন্দ অনুভব করতে পারছিল। কথাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। বিস্মিত কণ্ঠে কথা বলল, স্যার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? আমি গভীর শ্বাস নিয়ে আবেগ ভরা কণ্ঠে বললাম, কথা, আই লাভ ইউ, আই রিয়েলি রিয়েলি লাভ ইউ, ইউ আর মাই হার্ট। এই 3টে দিন তোমাকে না দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমার হৃদয়ের কতটা গভীরে জায়গা করে নিয়েছো। কথাগুলো শুনে কথার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটুখানি হাসি ফুটে উঠল। বাইরে থেকে সেই হাসি ছিল নির্মল, কিন্তু তার মনের গভীরে এই জন্য এক অন্য হিসাব চলছিল। সে মনে মনে ভাবল, অবশেষে আমার পরিকল্পনার প্রথম ধাপ সফল হলো। তবে কথা তখনও জানতো না সে অজান্তে এমন এক ঘুমন্ত বাঘের হৃদয়ে হাত দিয়েছে যার জেগে ওঠার পরিণতি কেমন হতে পারে তার সময় একদিন তাকে বুঝিয়ে দেবে। আর এটা জানতে হলে অবশ্যই আপনাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরে শুরু হতে যাচ্ছে এমন এক যুদ্ধ যেখানে এক বাঘের মুখোমুখি হতে যাচ্ছে আরেক সিংহ। তো দেখা হচ্ছে আবারও পরের পর্বে। আজ এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর গল্পটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। কারণ এত সুন্দর গল্প যদি আপনারা কমেন্ট লাইক না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে গল্পের কাজের আগ্রহে মরে যাবে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন। টাটা।